আচ্ছা, আশা করছি সবাই আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। আমাদের আজকে আরো একটা ক্লাস, যেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের উপরে হবে। এই ক্লাসটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ট্রান্সলেশনের ক্লাসে আমরা ঠিকভাবে আহ একটু ভালোভাবে পারি নাই, কারণ হচ্ছে আমাদের বারবার মাইক্রোফোনে ডিস্টার্ব দিয়েছিল। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের। তো নন ফাইনাইট ভার্ব নিয়ে আমি আরো বিস্তারিত পড়বো হচ্ছে এমসিকিউ এর মধ্যে, অর্থাৎ যখন আমরা গ্রামার ভিত্তিক হিসেবে যখন ক্লাস করব তখন পড়ব। আর আজকে এখানে আমরা নন ফাইনাইটের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে হচ্ছে আমাদের যেই কোনো বাক্য যখন আমরা লিখি বাংলায়, যেটাকে আমরা নর্মালি বাক্য পরিপূর্ণ হবার জন্য আমাদের প্রয়োজন হয় সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আর এটার সাথে সাথে আমাদের বাক্যে আরো একটা জিনিস থাকে, যেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়াগুলো এবং সমাপিকা ক্রিয়াগুলো কিভাবে আমাদের একত্রিত বসেও অনেক সুন্দর সুন্দর বাক্যগুলো গঠন করতে পারি সেটা আমরা, এবং অনেক বড় বড় বাক্য, বড় বড় বাক্য হচ্ছে বা লার্জ সেন্টেন্স আমরা গঠন করতে পারি, সেই বিষয়টা ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা দেখব। আচ্ছা, আশা করছি আমার কথা এবং সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে। যদি কোনো সমস্যা মনে হয় আমাকে একটু জানাতে পারো ক্লাস শুরু করার আগে। কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। না স্যার, ঠিক আছে ওকে। সব। ওকে তাহলে স্যার। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, হ্যাঁ। ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে নন ফাইনাইট শব্দ অর্থ হচ্ছে অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া। এগুলো হচ্ছে বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় না। তো এটা সবাই তোমরা জানো। এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়। সবাই একটু মিউট করে রাখো, হ্যাঁ। পার্টিসিপল হিসেবে এটা ব্যবহার হয়ে থাকে। তো এখানে আপনার থেকে সাউন্ড আসে। আচ্ছা, ইনফিনিটিভ গুলো আমাদের তোমরা পার্টস অফ স্পিচ এর মধ্যে দেখেছো বা জানবে যে এটা হচ্ছে আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়। এটা সাথে সাথে আমাদের অ্যাডভার্ব হিসেবে এটা ব্যবহার হতে পারে। ঠিক আছে। আচ্ছা, জিরান্ড, জিরান্ড যেটা আছে সেটা হচ্ছে ভার্বের পাশাপাশি এটা নাউন হিসেবে ব্যবহার হয়। আর এই যে পার্টিসিপলটা রয়েছে, পার্টিসিপলটা রয়েছে, এই পার্টিসিপলটা হচ্ছে আমাদের, আই রিপিট, পার্টিসিপলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং আমাদের প্রিপজিশন হিসাবেও এটা ব্যবহার হয়ে থাকে। অনেক কিছু লিখে ফেলছি। এসবের কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আপাতত প্রয়োজন নাই। আপাতত কোনটা কি সেটা প্রয়োজন নেই। আচ্ছা, ইনফিনিটিভটা এবং জিরানটা একটু মনোযোগ দিয়ে দেখি, হ্যাঁ। ইনফিনিটিভ এবং জিরানটা বাংলায় যখন থাকবে তখন এগুলো যখন সাবজেক্ট স্থানে ব্যবহার হবে, তখন সাবজেক্ট স্থানে যখন ব্যবহার হবে দুইটাতেই, আই রিপিট, মনোযোগ দিয়ে শোনো, বাংলা ক্লিয়ার শেষে আ যুক্ত হবে। যেমন আমরা, যেমন যে কোনো একটা কাজ কথা বলি, যেমন আমরা বলবো হচ্ছে, হ্যাঁ, ট্রান্সলেশনের উপর ক্লাস, ট্রান্সলেশনের উপরে ক্লাস। যে কোনো ক্রিয়ার যখন এটা ইনফিনিটিভ এবং জিরান্ড কি হিসেবে ব্যবহার হবে ভাইয়া, আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তখন এটা শেষে একটা আ যুক্ত হবে, আ, স্বরে আ। হ্যাঁ, যেমন কর থেকে হয়ে গেল করা। তার মানে আমাদের এটাকে যদি ইনফিনিটিভ নিতে চাই, তার মানে হচ্ছে টু ডু অথবা ডুইং। দুইটার একই মিনিং। দুইটার কি ভাইয়া? একই মিনিং। আবার আমরা এই যে পড়া বললাম অথবা শিখা বললাম, শিখা, তাহলে এগুলো কি হবে? পড়া থেকে কি কি হতে পারে বলো তো দেখি। পড়া থেকে, পড়ার ইংরেজি কি হবে তাহলে? যখন ইনফিনিটিভ কিংবা জিরান্ড দুইটাই ব্যবহার করব তখন এখানে কি হবে বলো তো একটু সবাই এখন। কি হবে এখানে বলো? রিডিং অথবা
টু রিড, রিডিং অথবা টু রিড। ঠিক আছে, রিডিং অথবা টু রিড। আর যদি শেখা বলি তাহলে হচ্ছে টু লার্ন অথবা লার্নিং। তাহলে এই যে ক্রিয়া শেষে যখন আ যুক্ত হবে, মাঝে মধ্যে এখানে আমাদের অন্ত্যেষ্টিয় আকারও থাকতে পারে, অন্ত্যেষ্টিয় আকারও থাকতে পারে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তখন হচ্ছে আমাদের কি হবে, তখন হচ্ছে সাবজেক্ট স্থানে ব্যবহার করব আমরা, সাবজেক্ট স্থানে। তাহলে প্রথম কনসেপ্টটা ক্লিয়ার সবার? প্রথম কনসেপ্টটা সবার ক্লিয়ার? 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 আমরা তাহলে বাক্য দিতে যাচ্ছি, বাক্য করতে যাচ্ছি এখন আমরা। হ্যাঁ, দেখো, ইংরেজি শেখা, ইংরেজি শেখা, ক্রিয়া শেষে কি আছে ভাইয়া? শেখ থাকে, শেখা থেকে আকার আছে না একটা শেষে, আকার আছে। তাহলে আমরা এখানে এটাকে, শেখা ইংরেজি কি? লার্ন, লার্ন। আমরা টু লার্নও বলতে পারি, অথবা এটাকে বলতে পারি লার্নিং, লার্নিং। কি শেখা? ইংলিশ শেখা। এটা হচ্ছে ভার্বের এ অবজেক্ট। তার মানে টু লার্নিং অথবা লার্নিং ইংলিশ। এরপরে ইনফিনিটিভ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় কিংবা জিরান সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন এরপরে ভার্বটা সিঙ্গুলার হয়। তার মানে ইজ, এখানে ইজ হয়েছে। তার মানে একটি ভালো চাকরির জন্য গুরুত্বপূর্ণ। তার মানে গুরুত্বপূর্ণটা অ্যাডজেক্টিভ, ইজ ইম্পর্টেন্ট। কার জন্য গুরুত্বপূর্ণ? ভালো চাকরির জন্য। তার মানে ফর আ গুড জব। হয়েছে? তাহলে আমি এখানে কি বলছিলাম বলতো, যখন আমাদের যে কোনো ভার্ব বা ক্রিয়া এর শেষে অন্ত্যেষ্টিয় আকার অথবা সরেয়া থাকবে, তখন সেটা আমাদের ইনফিনিটিভ কিংবা জিরান্ড হিসেবে ব্যবহার করব, এবং সেটা সাবজেক্ট স্থানে বসাবো। তখন সেটা কোথায় স্থানে বসাবো বলো তো সবাই? সবাই এই কথাটা একটু বলতে হবে, কিসের স্থানে বসাবো? কিসের স্থানে বসাবো বলো তো? বলো কোথায় বসাবো? সাবজেক্ট স্থানে। যদি এটা বুঝে থাকো তাহলে এই যে দেখো, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা একটি বড় চ্যালেঞ্জ। এখন এখানে দেখো, দূর করাটা এখানে করা বাদ পড়ে গেছে। দূর করা, দূর করা, দূর করা ইংরেজি কি বলতো? দূর করা, রিডিউস অর্থ কি? দূর করা না? তার মানে রিডিউস থেকে আমাদের এখানে কি হবে? অথবা রিমুভ, রিডিউস বলতে পারো, রিমুভ বলতে পারো, ইরেজ বলতে পারো। যে শব্দটা বলো না কেন হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তুমি কি কি বলতে পারো? টু রিমুভ, আমি রিডিউস বললাম, এখানে তুমি রিমুভ বলতে পারো, তারপরে হচ্ছে ইরেজ বলতে পারো। এখন তাহলে এখানে কি দিবে একটা? টু রিডিউস, টু রিমুভ, টু রিডিউস, টু রিমুভ। অথবা এখানে কি বসাতে পারো বলো তো? আর একটা কি বসাতে পারি জানো আমরা এখানে? রিমুভিং, রিমুভিং অথবা রিডিউসিং, কমানো। দূর করার আর্ট হচ্ছে আমি রিডিউসিং মানে হচ্ছে কমানো। কি কমানো অথবা কি কমানো? সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ ইংরেজি কি? টেরোরিজম, টেরোরিজম। হ্যাঁ, এটা আসলে আমরা জানা অবশ্যই। কি দরকার ভাইয়া? টেরোরিজম, টেরোরিজম ইংরেজি ইয়াটা কি? টেরর, এরপরে ইজম, এরপরে হচ্ছে আমাদের ভার্বটা আসবে। ভার্বটা বসাই দাও। কোথা থেকে? আচ্ছা, কোথা থেকে? বাংলাদেশ থেকে। ফ্রম বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে। তারপরে কি একটা বড় চ্যালেঞ্জ, ইজ আ বিগ চ্যালেঞ্জ। ভার্বটা বসে দাও, ইজ আ বিগ চ্যালেঞ্জ। হয়ে যাবে আমাদের বাক্যটা। দেখছো কত সুন্দর হয়ে গেছে? আচ্ছা, সকালে হাঁটা, দেখো সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। এটা তোমরা একটু করতে হবে। এটা খুব, এটা সবসময় তোমরা জানো। ওয়াক অর্থ হচ্ছে, ওয়াক অর্থ হচ্ছে হাঁটা। তার মানে এটা তোমরা একটু করে ফেলো দেখি। এটা সবাই একটু কমেন্টে লিখে ফেলো। হ্যাঁ, সবাই একটু লিখো ভাইয়ারা আপুরা।
সবাইকে লিখতে হবে ভাইয়া পুরা। তাহলে এখানে কি হবে? এই যে দেখো, তোমরা একটু ভুল করছো, একজন লিখেছো হচ্ছে মর্নিং ওয়াকিং। তাহলে আমরা এখানে এখানে মেইন, এখানে হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে এইটাই হচ্ছে কাজ। ওয়াক তো হাঁটা। তার মানে তুমি বলতে পারো টু ওয়াক অথবা ওয়াকিং। আমি দুইটা লিখছি, টু ওয়াক অথবা ওয়াকিং। কখন হাঁটা বলো তো? কখন হাঁটা? মর্নিং, সকালে। তার মানে সকালে যখন হচ্ছে, তার মানে ইন দা মর্নিং। ইন দা মর্নিং, সকালে হাঁটা কি উপকারী। তার মানে ইজ বেনিফিশিয়াল। ইজ বেনিফিশিয়াল অথবা উপকারী অন্য যে কোনো অ্যাডজেক্টিভ তোমরা ব্যবহার করতে পারো। গুড বলতে পারো, বেনিফিশিয়াল বলতে পারো। হ্যাঁ, যে কোনো অ্যাডজেক্টিভ বলতে পারো। কিসের জন্য গুরুত্বপূর্ণ? স্বাস্থ্যের জন্য। জন্য ইংরেজি কি? ফর। তারপরে স্বাস্থ্য ইংরেজি কি? হেলথ। গুড ফর হেলথ। গুড ফর হেলথ। ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় আসবে এইরকম? এরকম একটা কোশ্চেন ছিল বি ইউনিটে। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন ছিল ওই যে সাইকেলিং দিয়ে। সাইকেলিং দিয়ে আমাদের প্রশ্নটা ছিল, সাইকেলিং। আমাদের টু সাইকেলটা হয় না। ইউজফুল বলছো, হ্যাঁ ইউজফুল হবে, সমস্যা নাই। বেশি বেশি ঘুমানো। দেখো, ক্রিয়া শেষে এখানে ওকার হয়েছে। ঘুমা তো হয় না, মেন ক্রিয়াটা হচ্ছে ওকার এখানে যুক্ত হয়েছে, তো ঘুমানো। তার মানে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ। তো এটা যেহেতু নন ফাইনাইট ভার্ব এবং এইটাই হচ্ছে মেন ভার্ব, মানে সরি মেন কাজ এটা এবং এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তার মানে এই সাবজেক্ট যেহেতু, তার মানে স্লিপিং। কেমন ঘুমানো? বেশি বেশি। স্লিপিং মাছ, বেশি ঘুমানো। মেক্স, করে। এ ম্যান, কি করে? অলস করে, আইডল করে দেয়। স্লিপিং, স্লিপিং মাছ মেক্স এ ম্যান আইডল। তাহলে ভাইয়া আপুরা, আমরা যে প্রথম কনসেপ্টটা শিখলাম, ইনফিনিটিভ এবং জিরান্ড দুইটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন ক্রিয়ার শেষে আকার যুক্ত হয়ে আমাদের সেটা সাবজেক্ট স্থানে ব্যবহার হতে পারে। তাহলে প্রথম কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়া আপুরা? প্রথম কনসেপ্টটা ক্লিয়ার? 2 নম্বর, এই যে জিরানটা রয়েছে, জিরান্ড, জিরানটা রয়েছে, হ্যাঁ, জিরানটা রয়েছে। স্লিপিং মোর এন্ড মোর দিলে কি হবে না কেন? অবশ্যই হবে। হবে না কেন বাবা? অবশ্যই হবে। আচ্ছা দেখো, এই জিরানটা হবার তে, তয়কার তে যুক্ত হয় ক্রিয়ার শেষে। তে যুক্ত হয়। কি যুক্ত হয় ভাইয়া? তে। তে যুক্ত হয়। তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, নট সাবজেক্ট। নট সাবজেক্ট। নট সাবজেক্ট। ঠিক আছে। আবার তে যুক্ত হয়, যেমন টু রিমুভ। রিমুভ অর্থ দূর করা। আর রিমুভ, তাহলে টু রিমুভ অর্থ তাহলে কি হবে বলতো? রিমুভ অর্থ দূর করা, তাহলে টু রিমুভ অর্থ কি হবে বলতো সবাই এখন? রিমুভ অর্থ দূর করা, তাহলে টু রিমুভ অর্থ কি হবে ভাইয়া পুরা? কি হবে বলো? দূর করতে। দূর করতে। দূর করতে। তারপরে হচ্ছে টু ডু। ডু অর্থ করা। আর টু ডু হবে তাহলে কি? করতে। তাই না? গো অর্থ যাওয়া। তার টু গো যদি হয় তখন টু গো, যেতে। এখন আমাকে বলো, তে যদি যুক্ত হয়, তে মিনিংটা যখন আসে, হ্যাঁ, মিনিংটা যখন আসে, তখন এটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে? সাবজেক্ট স্থানে এটাকে বসাবো আমি? সাবজেক্ট স্থানে বসাবো না। আই রিপিট, সাবজেক্ট স্থানে বসাবো না। সাবজেক্ট স্থানে বসাবো না, স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমাদের অবজেক্ট স্থানে ব্যবহার হয়। এছাড়া এটা হয় উদ্দেশ্য অর্থ। ব্যবহার অর্থটা হবে উদ্দেশ্য, কারণ,
শর্ত, অর্থ ব্যবহার হতে পারে। কি বলছি? এই যে ইনফিনিটিভ, ইনফিনিটিভটা এখানে, ইনফিনিটিভটা আমাদের এখানে উদ্দেশ্য, কারণ, শর্ত অর্থে ব্যবহার হয়। তাহলে আমরা একটু এখানে এখন দেখতে চাই। আমি পড়তে চাই, তাহলে তে আছে। আমি বলতে চাই, তে আছে। তারপর হচ্ছে করতে ইচ্ছা করে, তাহলে এখানেও তে আছে। হ্যাঁ, তাহলে এই যে তে গুলো আছে, এগুলো কি মেইন ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আমরা প্রথম ক্লাসের দিকে মনে আছে কিনা, ভেরি ফার্স্ট ক্লাসে এ অন্ত্যেষ্ঠ একার তয় কাটতে যদি থাকে, তাহলে সেটা কোন ধরনের ভার্ব বলেছিলাম বলতো? সেটাকে কোন ধরনের ভার্ব বলেছিলাম? সেটাকে কোন ধরনের ভার্ব বলেছিলাম বলো তো ভাইয়া আপুটা? নন ফাইনাইট, তাই না? নন ফাইনাইট হিসেবে সেটা বলেছিলাম আমরা। নন ফাইনাইট মনে থাকার কথা, নন ফাইনাইট। তাহলে আমাদের এখানে পড়তে চাই, চাই এটা হচ্ছে মেইন ভার্ব। সো আই ওয়ান্ট, আচ্ছা আমি চাই। এখন কি চাই? টু রিড, আমি পড়তে চাই। কি পড়তে চাই? এখন যদি তুমি আরেকটু যুক্ত করতে চাও, আরো যুক্ত করতে চাও, আ বুক, অথবা ঢাকা ইউনিভার্সিটি, আমি একটা বই পড়তে চাই। তারপর আমি ইংরেজিতে কথা বলতে চাই, আই ওয়ান্ট দিয়ে বলতে পারো, আই ইন্টেন্ডস দিয়ে বলতে পারো। আই ইন্টেন্ড, আমি ইচ্ছা পোষণ করি, চাই। কি চাই? কথা বলতে। কথা বলা ইংরেজি কি? স্পিক। তার মানে কি হবে এটা? টু স্পিক। টু স্পিক কিসে? আচ্ছা, এখানে আমরা রয়েছে, তার মানে উই হবে এটা। তাহলে এখানে কি হবে? কথা বলা হয়ে গেল, তার মানে টু স্পিক ইংলিশ। কিভাবে বলতেছে যদি যুক্ত হয় বলো তো? কিভাবে যদি বলতেছে সেটা যদি যুক্ত করতে চাই আমরা, এখানে হবে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্টলি। ঠিক আছে, ফ্লুয়েন্টলি যুক্ত করে দিলাম। এরকম ভাবে তুমি দিয়ে দিলে আস্তে আস্তে বড় হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটা কথা হচ্ছে, তুমি এখানে এই ইন্টেন্টের জায়গায়, স্পিকের জায়গায় স্পিকিং শব্দটা কি বসাতে পারবা কিনা? এটা একটা কথা না? গুরুত্বপূর্ণ একটা কথা না এটা? দেখো, মনোযোগ দিয়ে দেখো। মনোযোগ দিয়ে দেখো। এটা গুরুত্বপূর্ণ একটা ইয়েটা আছে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের জিরানটাও মাঝে মধ্যে তয় কাটতে দিয়ে যুক্ত হতে পারে। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিরকম, এই কথাটা আমি আগেও বলছি কয়েকবার। যে সকল ভার্ব গুলোর পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়, এবং যে সকল ভার্ব গুলোর পরে হচ্ছে আমাদের জিরান্ড হয়, একটা লিস্ট তোমাদেরকে দিয়েছিলাম। সেটা কি মুখস্থ করছো? একটা লিস্ট দিয়েছিলাম তোমাদেরকে, একটা লিস্ট দিয়েছিলাম। একটা লিস্ট তোমাদেরকে দিয়েছিলাম আমি, যে সকল ভার্ব গুলোর পরে ইনফিনিটিভ হয় এবং যে সকল ভার্ব গুলোর পরে হচ্ছে আমাদের জিরান্ড হয়, একটা লিস্ট দিয়েছিলাম। তাহলে সেই লিস্টটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেই লিস্টটা একটু মাথায় রাখতে হবে। আমাদের দেখো ইন্টেন্ট, এই যে এখানে উইশ যদি দাও, এখানে ওয়ান্ট যদি দাও, হ্যাঁ, এগুলোর পরে হয় আমাদের ইনফিনিটিভ। তাই এগুলো একটু মাথায় রাখার প্রয়োজন আমাদের। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম যে দুইটা কনসেপ্ট আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম, সেই দুইটা কনসেপ্ট কি সবার ক্লিয়ার ভাইয়া পুরা? ও, এখানে জিয়ান লিখছি কেন? এটা তো ইনফিনিটিভ হবে। এখন পর্যন্ত যে দুইটা কনসেপ্ট আমি গ্রুপের মধ্যে দিয়েছি। আচ্ছা, ইয়াটা একটু ঘুরে দিই।
আচ্ছা, তাহলে আমরা একটু কিছু ট্রান্সলেশন করি। আচ্ছা, আহ এটা আমি পরে করতেছি। ওকে, তারপরে দেখো, আমরা এখন ইংরেজি শেখা শুরু করব। দেখো, আমরা এখন শেখা শুরু করব, তার মানে এখন শুরু করব বলছে, তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব। আর শেখা, এটা কোন ধরনের ভার্ব হবে বলেন তো? কোন ধরনের ভার্ব হবে? এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তার মানে উই উইল স্টার্ট, আমরা শুরু করব। স্টার্টের পরে ইনফিনিটিভ জিরান্ড দুইটাই হয়, তাই না? তার মানে টু ইজ লার্নিং বলতে পারো, অথবা লার্নিং ও বলতে পারো, সাথে সাথে যদি হয় তার মানে লার্নিং। উই স্টার্ট লার্নিং ইংলিশ। ইংলিশ উই স্টার্টেড লার্নিং ইংলিশ। আচ্ছা, তিনি বেশি বেশি কথা বলা অপছন্দ করেন। তিনি বেশি বেশি কথা বলা অপছন্দ করেন। অপছন্দ ইংরেজি কি? হিটা হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে অপছন্দ ইংরেজি কি? ডিসলাইক। হি ডিসলাইকস। এখন লাইক ডিসলাইকের পরে কি হয় আমাদের? আইএনজি হয়। এখন এখানে কি আছে? কথা বলা আছে, তার মানে এখানে হবে এটা কি? টকিং। হি ডিসলাইক টকিং। কি হবে এর সাথে? বেশি বলা যাচ্ছে মাছ, অথবা এখানে তুমি শুধু মোরও যেতে পারো। ঠিক আছে। আচ্ছা, শেষেরটা একটু দেখি। সে পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করে। দেখো, সে পড়ার চেয়ে পছন্দ করে, দুইটা ক্রিয়ার কথা বলছে। একটা হচ্ছে এখানে আমাদের কি? পছন্দ করা। আর একটা হচ্ছে পড়ার চেয়ে লেখা। এই দুইটা হচ্ছে আমাদের আবার নন ফিনিট। তার মানে পছন্দ করা ইংরেজি কি হবে তখন? তখন প্রিফার হবে। হি প্রিফার, অথবা সরি, সে আছে না, তার মানে হি প্রিফার্স, সে পছন্দ করে। কি করতে পছন্দ করে? লেখা। তার মানে হি প্রিফার্স রাইটিং। সে হচ্ছে লেখা পছন্দ করে কি থেকে? প্রিফারের পরে যখন আসা একটা ক্রিয়া আসে, তখন এখানে এই যে পরের নাউনের আগে বা জিরান্ডের আগে আমাদের দেন হয় না, টু হয়। হ্যাঁ, দেন অথবা টু রিডিং। এই তো, এরকম ভাবে হচ্ছে আমরা লিখবো। ওকে, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছো ভাইয়া আপুরা? বুঝা গেছে? আমাদের যখন এরকম ইয়া থাকে, আরেকটা ক্রিয়া থাকবে, তখন হচ্ছে একটা থেকে আরেকটা, যখন এরকম কম্পেয়ার করা থাকবে, কম্পেয়ার কম্পেয়ার করা থাকবে, তখন আমরা প্রিফারটা ব্যবহার করব। প্রিফার, কম্পেয়ার করা থাকবে। হ্যাঁ, কম্পেয়ার করা থাকবে। আচ্ছা, এখানে টকিং টু মাছ হয় নাই কেন, তাই তো? এটা এটা কে জিজ্ঞেস করছে? রশ্মি মনে হয় জিজ্ঞেস করছো। টুটা হয় এর, টু যদি থাকে তখন এরপরে হচ্ছে একজন মানুষের কথা উল্লেখ থাকতে হবে। মানুষ, মানুষ। এখানে তো মানুষ কি আছে, কার সাথে কথা বলা, সেটা তো নাই বাবা। এই জন্য আমাদের এখানে কি হবে? টকিং মাছ শুরু হবে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন একটা কনসেপ্টের মধ্যে যাচ্ছি। মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবে এখন এটা। আচ্ছা, মনোযোগ দিয়ে শোনাও। তোমাদের কি মনে আছে কিনা, এই যে আমি নন ফাইনাইট ভার্ব গুলো বলছি, নন ফাইনাইট ভার্ব গুলোর কথা বলছি, এগুলো কি কি হতে পারে? এগুলো সিম্পল হতে পারে, সিম্পল। এগুলো কন্টিনিউয়াস হতে পারে, এগুলো হচ্ছে পারফেক্ট হতে পারে। এটা শুধু শুধু পার্টিসিপল নয়, সবগুলো, সবগুলো। হ্যাঁ, সবগুলো, সবগুলো। 2 নম্বর, এই যে এখানে আমি এগুলো যে দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। আবার সাথে সাথে এটা ভাইয়াপুরা প্যাসিভ হিসেবে এটা ব্যবহার হতে পারে কিনা? পারে। আমি যে লাস্ট ট্রান্সলেশনের ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা ভার্ব সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, এবং সেটা অ্যাক্টিভ এবং প্যাসিভ হতে পারে, এই বিষয়টা কি মনে আছে তো আমাদের? উদাহরণ সহ তখন আমি একটু অল্প আলোচনা করেছিলাম।
অল্প করে আর তখন একটু আলোচনা করছিলাম, মনে আছে তোমাদের? মনে আছে ওই কথাটা? যেমন আমি সুর দিয়ে বলছিলাম, সুর দিয়ে সেখানকার মধ্যে হচ্ছে তার পড়া উচিত, এটা বাক্য বলছিলাম, দেখা দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে আমি, আমি জাস্ট এখানে বলছিলাম পড়া উচিত স্বাভাবিকভাবে, পড়তে থাকা উচিত, পড়তে থাকা উচিত। তার মানে এটা কি হচ্ছে দেখো, আর পড়া উচিত ছিল, পড়া উচিত ছিল। দেখো, তিনটা কি এক, তিনটা কি সবগুলো শুটের পরে জাস্ট শুট রিড দিয়ে দিলে হবে তিনটাতেই? শুট রিড দিয়ে দিলে হবে তিনটাতেই, বলো তো? আরটা কেমন যেন হয়ে গেল। তিনটা কি শুট রিড দিয়ে দিলে হবে? উচিত থাকা আছে যেহেতু, বলুন তো দেখি, হবে? হবে না। এখানে শুড রিড, তাহলে পরেরটাতে কি হবে একটু লেখেন তো সবাই, পরের দুইটাতে কি হবে একটু লেখেন তো সবাই। হ্যাঁ, পরের গুলোতে কি হবে একটু লেখেন তো সবাই। না না, এই শুড, না হ্যাড বেটের টু তো হয় না বাবা, হ্যাড বেটের পরে শুধু বেস ফর্ম হয়। শুড, এ দেখছো তোমরা ভুল করতেছো। শুড যদি হয় এরপরে বি যুক্ত করতে হবে, শুড বি কন্টিনিউয়াস যেহেতু, তার মানে এটা বি ভার্ব থাকতে হবে অবশ্যই, হ্যাঁ। শুড বি রিডিং, আর পরেরটাতে কি হবে? শুড হ্যাভ রেড। বুঝছো? বাচ্চারা বুঝছো? বুঝতে পারছো? কেন হয়েছে সেটা কি বুঝতে পারছো? গুড। তাহলে এইরকম ভাবে শুধু আমরা এই বিষয়টা হচ্ছে টেন্সের মধ্যে দেখেছিলাম, যে সেটা সিম্পল, মানে নর্মাল সিম্পলের মধ্যে হয়, কন্টিনিউয়াস হয়, পারফেক্টে হয়, ঠিক আছে। তারপরে সেটা অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে। তো এরকম ভাবে শুধুমাত্র টেন্সের মধ্যে নয় ভাইয়া, সেটা আমাদের এখানে এগুলো, এগুলো কি, এগুলো মডাল ভার্ব না? এই মডাল ভার্বে হয়, সেম ভাবে এটা আবার কিসে হয়, নন ফাইন ভার্বও হয়। তাহলে এই কথাটা কি ক্লিয়ার কিনা? আমি এটা বিস্তারিত আবার, আমি এখন উদাহরণ দিই, উদাহরণে যাবে একটু পরে। আগে বলেন এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? কনসেপ্টটা ক্লিয়ার? ভাইয়া পুরো কনসেপ্টটা ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আচ্ছা, তার মানে আমাদের যখন ইনফিনিটিভ হবে, সিম্পলের মধ্যে হবে টু প্লাস ভার্ব, কন্টিনিউয়াস যখন হবে টু বি, এরপরে ভার্ব, এরপরে দেখো কন্টিনিউয়াস যেহেতু বলতেছে এরপরে ভার্ব প্লাস আইএনজিটা হবে। পারফেক্ট যখন হবে তখন হবে টু হ্যাভ, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। বুঝছো? এটা হবে অ্যাক্টিভের মধ্যে, অ্যাক্টিভের মধ্যে। এটা একটা উদাহরণ দিতে গিয়ে আমি এটার এবং এটার উদাহরণ দিতে গিয়ে, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, এই একটা কথা বলছিলাম, মনে আছে কিনা? সরি টু ডিস্টার্ব ইউ বলছিলাম একটা বাক্য,
আর একটা বাক্যতে কি বলছিলাম, টু হ্যাভ ডিস্টার্ব ইউ, কি দিয়ে যুক্ত করতে হবে এরপরে এ। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি মনে আছে, একটু বলেন তো দেখি। হ্যাঁ, দুইটার মধ্যে ডিফারেন্সটা আমি একটা বলছিলাম, দেখি কে একটু, হ্যাঁ কে বলতে পারবেন, একটু আনমিউট করে বলেন, কে বলতে পারবেন? দুইটার মধ্যে ডিফারেন্সটা বলছিলাম আমি ক্লাসে। টু ডিস্টার্ব ইউ মানে হচ্ছে, মানে ডিস্টার্ব চলমান হচ্ছে, আর টু হ্যাভ ডিস্টার্ব মানে ডিস্টার্ব করে চলে গিয়েছে। অলরেডি কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা হয়তো এই যে টু ডিস্টার্ব ইউ যখন বলবে, সেটা এখনো করেনি, সেটা হয়তো সামনে করতে পারে, সামনে করবে। তো আসছে দেখছে তুমি ক্লাসে আছো সেই জন্য করে নাই, পরবর্তীতে এসে তোমাকে ডিস্টার্ব করবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়ারা? আর এটা হচ্ছে করতে থাকা বোঝাচ্ছে। এটা তো গেল আমাদের সিম্পলের মধ্যে, মানে এটা তো গেল অ্যাক্টিভের মধ্যে। এখন যদি আমাদের প্যাসিভ হয়, আহা, একটা মুছে গেল, একটু বেশি আসে না কেন? আসতেছে না। তাহলে অ্যাক্টিভ তো বুঝতে পারছো সবাই, অ্যাক্টিভ কি বুঝতে পারছো ভাইয়া পুরা? তাহলে প্যাসিভ যদি হয়, প্যাসিভ যদি হয়, তাহলে প্যাসিভ যদি হয়, তাহলে সিম্পলেরটা হয়ে যাবে টু বি ভার্বের 3 নম্বর ফর্ম। উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণ দিচ্ছি, টু বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আর তাহলে এটাতে কি হবে, টু বি, এরপর আর বিং দিয়ে, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম। আর এখানে বিন দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম। এর একটু কঠিনের নিয়মে যাইতে হবে না, জাস্ট আমরা এটা একটু মাথায় রাখি। হ্যাঁ, এখন আমি একটু উদাহরণ দিচ্ছি। দেখো, তোমাকে বিপজ্জনক বলে বিশ্বাস করা হয় অথবা মনে করা হয়। এখানে সাবজেক্টটা কি ভাই? এখানে সাবজেক্টটা কে? এবং মনে করে কে? মনে করে কে? একটু বুঝার চেষ্টা করো। মনে করে কে এটা? কে মনে করে বা বিশ্বাস করে, এটা কে বিশ্বাস করে? কে বিশ্বাস করে বলো? কথা বলে না বাচ্চাগুলা। বিশ্বাস করেটা কে? কেউ না স্যার। মানে মানুষ করে বাবা, মানুষ করে। এটা মানুষ বিশ্বাস করে যে তুমি এমন হবে, ঠিক আছে? এটা বিশ্বাস করে এরকম। তার মানে এটা যেহেতু তোমাকে মানুষ বিশ্বাস করে, তুমি যদি অ্যাক্টিভে বলতা, অ্যাক্টিভ, তাহলে এখানে বলতে হচ্ছে কিরকম ভাবে, পিপল অথবা উই থিঙ্ক, উই বিলিভ, আমরা বিশ্বাস করি, উই বিলিভ, আমরা বিশ্বাস করি। কি বিশ্বাস করি? ইউ, তোমাকে, আমরা তোমাকে বিশ্বাস করি। কি বলে? ডেঞ্জারাস বলে, টু বি ডেঞ্জারাস, ডেঞ্জারাস। এটা হচ্ছে অ্যাক্টিভে, তাই না? এখন ভাইয়া, এখানে কি কে বিশ্বাস করে সেটা কি এখানে উল্লেখ আছে? কে বিশ্বাস করে সেটা কি উল্লেখ আছে? জি না না। স্যার। স্যার, স্যার ইউ আর ডেঞ্জারাস বলতে পারতাম না? বুঝি না ভাই। ইউ আর ডেঞ্জারাস বলতে পারতাম না টু বিট জায়গায়? তখন, তখন এটা হতো ইউ, এখানে হচ্ছে, এখানে হতো তখন কিরকম দেখো, পিপল বিলিভ দ্যাট, দ্যাটটা দিলে হতো, না দিলে হতো ইউ আর ডেঞ্জারাস। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে আছে এখন। আর যদি তুমি ইউ আর ডেঞ্জারাস তখন বলতে, তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেত, বুঝছো? জি স্যার। তখন এটা কমপ্লেক্স স্যার এই সেন্টেন্স হয়ে যেত। স্যার এটা প্যাসিভ সেন্টেন্স। কোনটা? স্যার এটা তো এটা তো অ্যাক্টিভ না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাক্টিভ। স্যার এখন আমরা প্যাসিভ কমপ্লেক্স। কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, প্যাসিভ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ হচ্ছে, প্যাসিভ কিভাবে, এখন এখানে দেখো কে বিশ্বাস করে সেটা উল্লেখ নাই, কাকে করা হয় সেটা উল্লেখ আছে। আহা, তার মানে ইউ, ইউ, তার মানে আমরা এখানে আসবে ইউ। বিশ্বাস করা ইংরেজি কি? বিলিভ। এর প্যাসিভ হবে ইউ আর বিলিভড, তাই না? ইউ আর বিলিভড, তোমাকে বিশ্বাস করা হয়। কি বলে বিশ্বাস করা হয়? টু বি ডেঞ্জারাস, টু বি
ডেঞ্জারাস, আমাদের প্যাসিভের পরে এখানে জাস্ট ইনফিনিটিভটা হয়ে গেছে, ডেঞ্জারাস। আচ্ছা, এটা তো এখানে এটার সাথে মিলে নাই। আচ্ছা, তো এখন গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাসিভের ইয়ার মধ্যে, প্যাসিভ হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি প্যাসিভ হিসেবে, সেটা হচ্ছে একটা এক্সাম্পল আমরা নিয়ে আসতে পারি, একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। সেটা কোনটা? বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। না, এটাতে অ্যাক্টিভ হয়। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিই। এটাও সেম ভাবে হচ্ছে আমাদের ইয়া করতে হবে, করতে হবে, হ্যাঁ, করতে হবে। আচ্ছা, এখন আরেকটা বাক্য ভাইয়া লিখছি, সেটা লেখো দেখো। তাকে অথবা সে অপমানিত হবে, অপমানিত হবে। কে অপমানিত করবে সেটা বলো, নিজে নিজেকে 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 অপমান করা যায়? না স্যার। স্যার। নিজেকে নিজে অপমান করা যায় না। তাহলে এখানে সে অপমানিত হবে, এটা কি একটা অনুমান না? জি অনুমান স্যার। কি না? অনুমান। জি স্যার। জি স্যার। তাহলে হি সিন্স, এখন তুমি যদি টু ইনসাল্ট দাও, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, টু ইনসাল্ট দাও, তাহলে কি নিজে নিজে অপমান হয়েছে না? জি স্যার, হুম। অ্যাক্টিভই আছে। টু বি তাহলে এখানে টু বি ইনসাল্টেড, সে অপমানিত মেবি হতে পারে। এখন এই বাক্যটা দেখো, সে, এখন তোমার সামনে এখানকার মধ্যে কেউ তাকে অনেক কিছু বলতেছে, তো এখন কি হচ্ছে সেটা তুমি বুঝতেছো না। এখন তুমি বললা যে সে অপমানিত হচ্ছে বলে মনে হয়। দেখো, সে অপমানিত হচ্ছে বলে মনে হয়, মনে হয়। হ্যাঁ, এখন তুমি এটাকে কি করবা বলো তো? হি সিমস, তাকে মনে হয়, কি মনে হয়? এখন টু নিজে বি নিজেকে, এখানে কি নিজে ইনসাল্ট। নিজে, এখানে দেখো টু বি দিলাম, অথবা এখানে টু বি ইনসাল্টিং যদি দেই, একটু মনোযোগী দেখো, টু বি ইনসাল্টিং যদি দেই, তাহলে এটা কি আমাদের অ্যাক্টিভের মধ্যে আছে না? মানে নিজেকে নিজে অপমান করতেছে না সে? হ্যাঁ স্যার। তাহলে এটাকে প্যাসিভের মধ্যে নিয়ে আমাদের এখানে বিং দিতে হবে। আর প্রত্যেকটা প্যাসিভের মেইন ভার্বটা কি হয়ে যায়? ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে যায়, ইনসাল্টেড। এই জন্য আমাদের এখানে এটা কি হয়েছে বলো? পেন্সিভ হয়েছে স্যার এখন। আচ্ছা, সে অপমানিত স্যার একটা হয়েছে। কোশ্চেন। একটু শেষ করি। এর হচ্ছের জায়গায় হয়েছিল বনে মনে হয়, এটা তোমরা একটু করবা, এটা তোমরা একটু করবা, আমি একটু কমেন্ট দেখেছি, জাস্ট একটু প্যাসিভ করে ফেলবা। আমি যে কথাগুলো বলছিলাম সেটা অনুসারে, হ্যাঁ, তোমরা একটু এটা করে ফেলো দেখি। তার মানে সিন্সের পরে এখানে কি হবে? হয়েছিল যখন হবে টু হ্যাভ বিন, তাই না? টু হ্যাভ বিন ইনসাল্টেড, ইনসাল্টেড হয়েছিল বলে মনে হয়। আচ্ছা, আই থিঙ্ক এখন তোমাদের বিষয়গুলো ভালো মতো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে লেখো, জাস্ট একটা বাক্য দিয়ে তোমাদের শেষ করাচ্ছি, হ্যাঁ। সেখানে আমন্ত্রণ পাওয়া আমার জন্য সম্মানের, সেখানে আমন্ত্রণ পাওয়া, আমন্ত্রণ পাওয়া আমার জন্য সম্মানের, আমার জন্য সম্মানের। আচ্ছা, আমার জন্য সম্মান, ইট ইজ এ গ্রেট অনার, ইট ইজ আ
গ্রেট অনার। এখন আমাকে একটু বলেন, এখন আমাকে একটু বলেন, দেখেন, আমন্ত্রণ সে কি নিজে নিজে আমন্ত্রণ হয়েছিল? নিজেকে নিজে, টু ইনভাইট, এটা কি নিজে নিজে হয়েছিল? বলেন, নিজে নিজে তো হয় নাই, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের প্যাসিভ করতে হবে। টু বি, অলরেডি আমন্ত্রণ যদি পেয়ে গেছে, তার মানে টু হ্যাভ বিন ইনভাইটেড, হ্যাভ বিন ইনভাইটেড। ঠিক আছে? আর যদি আমন্ত্রণ এমনি হয়, দেন হচ্ছে টু বি ইনভাইটেড। ফর মি দিতে পারো সাথে, হ্যাঁ, ফর মি, টু বি ইনভাইটেড, আমন্ত্রিত হওয়া। এটা হচ্ছে আমন্ত্রিত হওয়া, আবার হচ্ছে আমন্ত্রণ পাওয়া। ক্লিয়ার ভাই? এখানে অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে হচ্ছে সে বিষয়টা কিন্তু ক্লিয়ার কিনা? অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে হচ্ছে সেগুলো কি ক্লিয়ার? ইনফিনিটিভ যে অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে সেটা কি ক্লিয়ার ভাইয়া পুরা? আমাদের অনেক পড়া আছে, অনেক পড়া আছে। ইনফিনিটিভ গুলো অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে সেটা ক্লিয়ার। আর গ্রামার ইয়াতে পড়াতে যাওয়ার সময় তোমাদেরকে আমি আবার বেয়ার ইনফিনিটিভটা নিয়ে আলোচনা করব, যখন গ্রামার পড়াতে যাব, হ্যাঁ, তখন হচ্ছে আমরা আরো বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, 2 নম্বর কথাতে যাচ্ছি এখন, পরের কনসেপ্ট শেষ করছি, আমি দেখি কোথায়। হ্যাঁ, এখন আসি হচ্ছে আমাদের মনোযোগ সহকারে একটু, হ্যাঁ, মনোযোগ, একটু গভীর মনোযোগ দেন। একটু মনোযোগ দিলে বেশি কঠিন লাগবে না, হ্যাঁ, মনোযোগ দিলে কঠিন লাগবে না। আচ্ছা, জিরান্ড, জিরান্ড, জিরান্ড গুলো সেম ভাবে আমাদের কি হিসেবে ব্যবহার হয়? অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভে ব্যবহার হয়, আবার এটা কিসে ব্যবহার হয়? প্যাসিভে ব্যবহার হয়ে থাকে। তাহলে একটা কি বুঝতে পারছেন, এটা যদি অ্যাক্টিভে প্যাসিভে হয়, তাহলে এখানে সিম্পল হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, এবং পারফেক্ট হতে পারে। এটা কি ক্লিয়ার? বলেন, এটা কি ক্লিয়ার? হ্যাঁ, কথা বলছে না বাচ্চাগুলো। অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, এটা ক্লিয়ার কিনা? জিরান্ডো, তাহলে দেখেন, যদি শুধুমাত্র আইএনজি হয়, তখন সেটা কি হবে? আইএনজি যদি হয় শুধু, অ্যাক্টিভ। আর এখানে হচ্ছে প্যাসিভ যখন হবে, তখন আমাদের দেখো বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্মে ব্যবহার হবে। ক্লিয়ার? বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যাক্টিভের মধ্যে যদি পারফেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আর এখানে পারফেক্টে যদি প্যাসিভ হয়, হ্যাভিং বিন। এর রুলস মুখস্থ করতে হবে না, জাস্ট এমনি একটু দেখে নিলে হবে, এমনি একটু দেখে নিলে হবে, হ্যাঁ, দেখে নিলে হবে জাস্ট। আচ্ছা, এখন আমরা এটাকে মেইনলি কন্টিনিউয়াসে, মেইনলি বেশি একটা ব্যবহার হয় না, মেইনলি এটা কন্টিনিউয়াসে ব্যবহার হয় না, হ্যাঁ। তারপরেও কন্টিনিউয়াসে যদি তুমি ব্যবহার করতে চাও, তখন হচ্ছে, না হয় না, এটা যেহেতু একটা ইয়াতে আছে এই জন্য এটা ব্যবহার হয় না। আচ্ছা, এখন আমরা একটু উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি মনোযোগ সহকারে, অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে। হ্যাঁ, অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে উদাহরণ দিচ্ছি। আচ্ছা, ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, ক্লাস হওয়ার, আজকে ক্লাস হওয়ার অথবা আজকে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আচ্ছা, তো সম্ভাবনা ইংরেজি কি হবে? দেয়ার ইজ এ পসিবিলিটি,
there is a possibility. কিসের সম্ভাবনা? এখন পসিবিলিটি, এখন ক্লাস হওয়ার। এখন এখানে একটু যদি দেখেন, ক্লাস কি নিজে নিজে হয় না? ক্লাস তো কেউ করায়, তাই না? ক্লাস তো কেউ করায়, রাইট? ক্লাস তো কেউ করাচ্ছে, তাই না? তার মানে এখানে একটা অফ দেন প্রিপোজিশন। এখন এখানকার মধ্যে এখানে আপনি যদি দেন হেল্ডিং, হওয়া, হেল্ডিং, তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন তো? পসিবিলিটি অফ দ্য ক্লাস, আচ্ছা, এখানকার মধ্যে একটু ইয়া দিতে হবে, অফ দ্য ক্লাস। এখন এখানে কি হেল্ডিং দিলে হবে? হেল্ডিং দিলে হবে না। তাহলে এটা কি, যে ক্লাসটা হবে এটা হচ্ছে প্যাসিভ, কেউ করাবে, সেজন্য আমাদের এখানে দিতে হবে কি, বিং হেল্ড, বিং হেল্ড। বুঝছেন? বিং হেল্ড আমাদের এখানে দিতে হবে। আচ্ছা, আহ তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি এখানে? আমি এখানে কি বলতেছি সেটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, গুড। তারপরে লেখেন, আমি, এটা এটা আপনারা করবেন, হ্যাঁ। আমি আহ আমি অপেক্ষা করাতে অপছন্দ করি। অপছন্দ করাতে, হ্যাঁ, এটা একটু করেন তো। এটা আপনারা একটু কমেন্টে লেখেন, হ্যাঁ। লেখেন লেখেন, দেখা যায়, হ্যাঁ। তাহলে অপছন্দ কি হবে? ডিসলাইক। ডিসলাইক তো লিখলাম আমরা, ডিসলাইক। তো অপেক্ষা করতে, তো এখন এখানকার মধ্যে এখানে যদি অপেক্ষা নিজে নিজে করতে হয়, তাহলে এখানে কি হবে? জাস্ট ওয়েটিং, ওয়েটিং হবে না? ওয়েটিং। আচ্ছা, এখন এখানকার মধ্যে আরেকটা জিনিস করতে পারেন, এখানে ডিসলাইক কিপিং, কিপ ইন ওয়েটিং, এটা আপনি বলতে পারেন। কিন্তু আমরা এই যে কিপিং, যদি নিজে নিজে অপেক্ষা করবে না, মানে নিজে যে করবে না, সেজন্য হচ্ছে বিং ক্যাপ্ট, সেজন্য আমরা এখানে এটা বসে দিতে পারি বিং ক্যাপ্ট ওয়েটিং। বিং ক্যাপ্ট ওয়েটিং, কিপ ওয়েটিং মানে অপেক্ষা করতে থাকা, নিজে নিজে অপেক্ষা করতে থাকা। আর এখানকার মধ্যে প্যাসিভ হয়েছে কেন? কারণ নিজে আরেকজনকে অপেক্ষা করাতে, জন্য বিং ক্যাপ্ট ওয়েটিং। বুঝছেন? তাহলে কি আমাদের এই যে জিরানগুলো অ্যাক্টিভ প্যাসিভে কিভাবে ব্যবহার হতে পারে, সেটা কি বাক্য যদি আসে আমাদের, সেটা কি আমরা পারবো? পারবো কিনা বলেন তো সবাই? পারবো? আচ্ছা, আবার একটু বুঝাবো। দেখেন, কিপ ওয়েটিং যখন হয়, কিপ ওয়েটিং, কিপ ওয়েটিং, এটা আইএনজি হতে পারে, টু কিপ ওয়েটিং, যেভাবে হোক না কেন, হ্যাঁ। তো আমরা হচ্ছে নিজে অপেক্ষা করা, কিপ ওয়েটিং, অপেক্ষা করতে, মানে অপেক্ষা করতে থাকো তুমি। অথবা কিপ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকো, নিজে দাঁড়িয়ে থাকবে। কিন্তু এখানে কি করাতে, আরেকজনকে অপেক্ষা করার কথা বলছে না, সেজন্য আমাদের এখানে এই কেসটা প্যাসিভ ফর্মে হয়ে গেছে। নিজের অপেক্ষা করার কথা বলে নাই, আরেকজনের কথা বলতেছে, আরেকজনের কথা বলতেছে।
এই জন্য এখানে প্যাসিভ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে কি আমাদের ট্রান্সলেশনে ক্লিয়ার হয়েছে? ট্রান্সলেশনে অ্যাক্টিভ আমাদের ইনফিনিটিভ এবং জিরান্ড দিয়ে, ইনফিনিটিভ এবং জিরান্ড দিয়ে, ইনফিনিটিভ এবং জিরান্ড দিয়ে যে ট্রান্সলেশন যদি আসে, অথবা আমাদের যে কোনো বাক্য গঠন করতে হয়, পারবো? বলেন পারবো? পারবো কিনা? আচ্ছা, এর মধ্যে এখন আপনারা একটু একটু আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাদের এখন কার কি কি সমস্যা আছে। হ্যাঁ বলেন, কার কি কি সমস্যা আছে? স্যার আমরা যখন ওই যে ইনফিনিটিভ এর কথা বললেন না, যে টু প্লাস ভার্ব যেটা, সেটা যখন আমরা পেসিভ করি, তাহলে তো টু বি প্লাস যে ভার্বের ভি থ্রি হয়, তখন কি হ্যাঁ, মানে প্রেজেন্ট ফর্ম আকারে আসে? আর যখন হ্যাভ দ্বারা আমরা যখন পেসিভ করি, তখন কি হয়েছিল, মানে কথাগুলো কি এরকম ভাবে, স্যার? হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণ হয়ে গেছে। টু হ্যাভ যখন দেখেন, টু হ্যাভ এটা হচ্ছে পারফেক্টিভের মধ্যে ব্যবহার হয়। টু হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। পারফেক্ট টেন্সের মধ্যে কাজটা কি হয় বলেন তো? হয়ে গেছিল স্যার, এরকম বোঝায় না? সম্পূর্ণ হয়ে গেছে, শেষ, কাজটা শেষ। তার মানে আমাদের টু হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম যখন হয়, তার মানে কাজটা শেষ। হ্যাঁ স্যার, আর টু প্লাস বেস ফর্ম বা টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হলে মানে প্রেজেন্ট ফর্মে বোঝায় আর কি, মানে হয় নাই বা হচ্ছে। টু বি, বি এরপরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম হয়, কিংবা টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, এই দুটো কি কাজটি শেষ? না স্যার। এগুলো শেষ হয় না, এগুলো হবে। আর টু হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, অথবা প্যাসিভ যদি হয় টু হ্যাভ বিন, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, এগুলোর মাধ্যমে কি বোঝাচ্ছে? দুইটার মাধ্যমে হয়েছিল বা কাজটি শেষ স্যার। শেষ হয়েছিল অথবা কাজটি শেষ। গুড, মাশাআল্লাহ, এই তো বুঝতে পারতেছেন তো। স্যার জিরান্ডের ভিতরে একটা লিখলেন না, ওই যে হ্যাভিং প্লাস ভি থ্রি, ওইটা তো স্যার পার্টিসিপলের হয় না, যে পারফেক্ট পার্টিসিপলের রুল মানে স্ট্রাকচার এটাই যেটা হ্যাভিং ডিফারেন্স। প্লাস ভি থ্রি। হ্যাঁ, এটাই ডিফারেন্স। কিসের ডিফারেন্স? পারফেক্ট পার্টিসিপল যখন হবে, তখন, আই রিপিট, মনোযোগ দিয়ে শুনেন, এই যে জিরানটা হবে তখন নাউনের মতো করে কাজ করবে। আর পারফেক্ট পার্টিসিপলের মধ্যে হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম কেটে পারফেক্ট পার্টিস নাউনের মতো করে কাজ করবে, না, অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো করে কাজ করবে। ও, আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে, আমরা একটু যুক্ত করে নিচ্ছি। সেটা হচ্ছে, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখেন, জিরান ব্যবহার হয় কোথায়, আর কোথায় ব্যবহার হয়? প্রিপোজিশনের পরে অথবা পসেসিভের পরে। এটা তো মনে আছে নাকি? পসেসিভ অথবা প্রিপোজিশনের পরে। আচ্ছা, ধরেন আপনি কথা বলবেন, হ্যাঁ, আপনি কথা বলবেন, তো নিজে নিজে যদি কারোর সাথে এই কথা বলতে আহ সে ভালোবাসে অথবা দক্ষ হয়, তার মানে এখানে আমাদের অ্যাট, ধরুন গুড অ্যাট, দক্ষ, তাই না? গুড অ্যাট, দক্ষ। এখন গুড অ্যাট টকিং, তার মানে নিজে কথা বলতে দক্ষ, কারোর সাথে কথা বলতে। আর গুড অ্যাট স্পিকিং, তার মানে নিজে কথা বলতে। এখন আপনাকে এটা অ্যাক্টিভের মধ্যে আছে না, দেখেন তো এটা অ্যাক্টিভ। অ্যাট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয়েছে ভাই আপুরা? জেরান। জিরান হয়েছে, এটা তো বুঝতে পারছেন। এখন আচ্ছা, কিছু মানুষ আছে না, ধরেন আপনি দক্ষ, আমিও ভালো শিখাতে পারি না যদিও, কিছু মানুষ আছে নিজে শিখতে, লার্নার তো শিখে না, গুড এট লার্নিং, শিখতে সে দক্ষ। কিন্তু এখন কিছু মানুষ আছে না, মানুষকে শিখাতে খুব দক্ষ, যে কোনো কিছু সহজভাবে উপস্থাপন করতে দক্ষ না আছে অনেকেই। জি স্যার। বলেন তো, যদিও এটা আমি না, তার মানে এখানে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে বলেন? প্যাসিভ হবে। প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ হলে কি হবে বলেন তো, এখন আপনারাই বলেন। এটা আছে প্রিপোজিশনের পরে, তাহলে এখানে কি হবে? বিং লার্ন। ক্লিয়ার ভাইয়া পুরা? স্যার হি এই যে ইজ, লার্ন, লার্ন দিলাম না স্যার, ইডি দিলেও তো হইতো তাই না স্যার? আমেরিকান আর ব্রিটিশের একটা ব্যাপার আছে না স্যার? ওটা দরকার নেই, টিটাই শর্ট ইয়েটা ইউজ করবেন, লার্ন। ঠিক আছে, ঠিক আছে। লার্ন। ওকে, বুঝছেন এবার স্যার কি? আমার একটা ছিল। হ্যাঁ বলো বলো। স্যার সেখানে আমার, না সেখানে আমন্ত্রণ পাওয়া আমার জন্য সম্মানজনক।
হুম হুম। স্যার এটা তো কাজটা হয়েছে, তা সেজন্য টু হ্যাভ বিন দিছেন। আমি টু যদি হ্যাভ বলতাম সেখানে নিমন্ত্রণ পেলে আমার জন্য সম্মানজনক হতো, তাহলে স্যার এটা কি হবে? টু বি ইনভাইটেড, পেলে, কারণ টুয়েলভ। এটা তো ঠিক। এখানে যেহেতু সে এখনো পায় নাই। জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, এখন কি এখানে আপনি কি অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা বুঝতে পারছেন? স্যার হ্যাভিং প্লাস ভি3 দিয়ে একটা মানে উদাহরণ দিলে আরো ভালো বাক্যগুলো হতো। দেখাচ্ছি, আরো বাক্য দেখাচ্ছি বাবা, একটু অপেক্ষা করো। আচ্ছা, এখন এখানকার মধ্যে আমাদের যে কোনো বিষয়গুলোর ক্ষেত্রে এই যে যে কোনো মানে প্রিপোজিশনে, মানে জিরান্ডের আগে যে কোনো প্রিপোজিশন হতে পারে। যেমন আমি যদি বলি পড়ার আগে আমি এই কাজটা করছি, পড়ার আগে, তাহলে এখানে কি হবে? বিফোর রিডিং। আর যদি বলি পড়ার পরে, তাহলে কি হবে বলেন তো, বলেন। আফটার আফটার রিডিং। আফটার রিডিং। তারপরে যদি পড়ার মাধ্যমে, পড়ার দ্বারা, তাহলে কি বলি? বাই রিডিং। বাই রিডিং। তারপরে যদি আমি বলি পড়ার পাশাপাশি, বিসাইড তাহলে রিডিং। বিসাইড বিসাইড। বিসাইডস না বিসাইড? বিসাইড, এস হবে। বিসাইড। এস হবে না। বিসাইডস রিডিং, পড়ার পাশাপাশি। পড়ার জন্য আমি এমন এমন করছি, তাহলে কি হবে? ফর রিডিং। ফর রিডিং। তারপরে হচ্ছে আমরা যদি এটাকে এরকম ভাবে বলি, পড়া ছাড়া আমি এটা এটা করছি, উইদাউট রিডিং। তাহলে এক্সেপ্ট উইদাউট, রিডিং। উইদাউট রিডিং, অ্যাকসেপ্ট রিড বলতে পারেন, সমস্যা নাই। পড়ার কারণে যদি বলি, বিকজ অফ রিডিং। পড়াটা বলতে পারেন, সাথে হচ্ছে আমরা কি বিকজ অফ অথবা ডিউ টু, বিকজ অফ, বিকজ অফ, ডিউ টু রিডিং। আর কি বুঝতে পারছেন আমাদের এই যে প্রিপোজিশন গুলো যুক্ত হয়ে আর যে কোনো ক্রিয়া এরকম ভাবে যুক্ত হতে পারতেছে। তাহলে কি বিষয়গুলো বোঝা যাচ্ছে আপনাদের কাছে? স্যার ওইখানে কি বিসাইডস হবে স্যার? এস হবে? জি জি, এস তো যুক্ত হবে। ও আচ্ছা। স্যার এক্সেপ্ট আর উইদাউট বসানোর আলাদা কোনো নিয়ম আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা এটা প্রিপোজিশনের অধ্যায়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, রান্না করার পর, এখন লেখেন রান্না করার পর আমি খেতে বসি, এটা 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 আপনি একটু লেখেন। রান্না করার পরে আমি খেতে বসি। হুম। অথবা রান্না করার পর মা আমাদেরকে খাবার পরিবেশন করেন, এটা লেখো। দেখি এটা যদি এটা বুঝে থাকো। হ্যাঁ, আর কি আছে? রান্না করার পর মা আমাদেরকে খাবার পরিবেশন করেন। এই বাক্যটা আমি লিখে দিই, হ্যাঁ, তোমরা একটু, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। রান্না করার পর, করার পর মা খাবার দেন বা পরিবেশন করেন, পরিবেশন করেন, প্রেজেন্ট টেন্সে আছে, হ্যাঁ। এখন এটা নিত্য নৈমিত্তিক কাজ আছে, তাহলে আপনারা একটু লিখে ফেলেন, আমি একটু কমেন্টে দেখতে চাচ্ছি আপনাদের কমেন্ট গুলো। আফটার কুকিং মম সার্ভস ফুড, গুড। এই তো আফটার কুকিং, আমি আফটার কুকিং বিষয়টা বোঝাচ্ছি এখানে, হ্যাঁ। তার মানে আফটার কুকিং, রান্না করার পর, আফটার, পর যেহেতু রয়েছে, আফটার কুকিং। ঠিক আছে, মাদার সার্ভস ফুড ফর আস। তাহলে কি পারা যাবে এখন আমাদের ইনফিনিটিভ এবং জিরান দিয়ে যদি বাক্য করাগুলো করা হয়? ইনশাল্লাহ, তাই না? পারা যাবে না ভাইয়া আপুরা? হ্যাঁ স্যার, ইনশাল্লাহ। স্যার জিরান দিয়ে কখন পারফেক্ট বোঝায় ওটা আবার একটু বলেন। স্যার জিরান্ডের মধ্যে যে সমস্যা হয়ে গেল, হ্যাভিং বি থ্রি এবং হ্যাভিং বিন ভি থ্রি, এটা ডাউট রয়ে গেল স্যার। জি স্যার। আচ্ছা, জিরান্ডের মধ্যে কাজটা আমাদের যখন সম্পন্ন হয়ে যাবে, হ্যাঁ, সম্পন্ন হয়ে যাবে, তখন আমরা ব্যবহার করব হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আহ বুঝতে পারছেন কিনা? স্যার একটু উদাহরণ দেন। ওকে, উদাহরণ দিচ্ছি। আগে বাংলাটা বুঝতে পারছেন কিনা, বাংলা?
বলেন বাংলাটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কাজ হয়ে গেলে হ্যাভিং প্লাস ভি। জি ওকে। স্যার। আমি উম আমার জব হারার কারণে হতাশ। আমি আমার জব বা চাকরি হারার হারানোর কারণে, হারানোর বলে না, হারানোর কারণে অথবা কারণে অথবা ব্যাপারে, বিষয়ে, বিষয় বলতে পারেন, হ্যাঁ, বিষয় অথবা ব্যাপারে হতাশ। যে তোমাদের পারফরমেন্স আমি হতাশ। এটা হয় একটা ইয়া ছিল না, নাটকের ডায়লগ আছে। আচ্ছা, আই অ্যাম আপসেট। কোন বিষয়ে? বলেন। অ্যাবাউট। আই এম আপসেট অ্যাবাউট। এখন বলেন যে লসিং। হারতেছে, এটা কি আমাদের সে নিজে নিজ, সরি, এটা কি সে নিজেরটা নিজে হারাই গেছে না? হুম। জি, হ্যাঁ, নিজেরটা নিজে জি হারাইছে। স্যার। অথবা এটা প্যাসিভও আপনি করতে পারেন, যদি তাকে প্যাসিভে হয় না স্যার। প্যাসিভও করতে পারেন, সমস্যা নেই। চাকরি তো নিজে নিজে হারায় নাকি? চাকরি তো মানে আর কারোর নিজের মাধ্যমে। ভুলের কারণে হারাতে পারে মাঝে মধ্যে। আচ্ছা, যাই হোক, সেটা প্যাসিভ করা যেতে পারে। তার মানে অ্যাবাউটটা কি ভাই, আমাদের প্রিপোজিশন আছে না? জি স্যার। তো মনোযোগী বুঝলে, দেখলে আপনারা বুঝতে যাবেন, অ্যাবাউটটা আমাদের প্রিপোজিশন আছে না? প্রিপোজিশন। সো এই প্রিপোজিশন যখন হচ্ছে তখন আমাদের এখানে, আচ্ছা এখন বলেন, চাকরি কি সে হারাবে নাকি অলরেডি হারাই ফেলছে? অলরেডি হারাই হারাই ফেলছে। ফেলছে। অলরেডি সে হারাই ফেলছে। তার মানে এখানে হ্যাভিংটা আসে কিনা, এরপরে বিনটা আসে কিনা, হ্যাভিং বিন লস্ট দ্য জব। বুঝতে পারছেন? হ্যাভিং বিন লস্ট দ্য জব। স্যার, এটা পেসিভ করছেন না স্যার? হ্যাঁ, এটা প্যাসিভ করছি আমরা। ওকে। স্যার এখানে এটা হইতো না যে আই এম আপসেট বিকজ অফ লসিং মাই জব? এই যে ব্যাপারে, বিষয়ে যখন আসছি, কারণে এখানে বিকজ অফটা দিলেও আপনার সমস্যা নাই তো বাবা, সেম মিনিং তো বিকজ অফ, পাচ্ছে। আর সেম মিনিং কি প্রকাশ পাচ্ছে, বিকজ একই একই মিনিং প্রকাশ পাচ্ছে। তখন হচ্ছে যে হ্যাভিং বিষয়। বিন এগুলো তো আসছে না, তাই না? বিকজ অফ হ্যাঁ, হ্যাঁ, লসিং, তখন হচ্ছে বুঝিনি। যে, তখন হচ্ছে হ্যাভিং বিন এসব নিয়ে আসতে হচ্ছে না, বিকজ অফ লসিং মাই জব এরকম দিলে। আহ ওটা দিতে পারেন, সমস্যা নেই আপনি, ওটা দিলে হবে, সমস্যা নেই। তা এখানে তখন এটা অলরেডি যেহেতু হয়ে গেছে, সেন্টেন্সে তখন সুন্দর হবে আর কি। আর এখানে হারানো মানে সামনে সে হারাবে, লসিং যদি দেন তার মানে সে সামনে হারাবে। আর পসিবিলিটি আছে মানে তাকে চেক করার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে। যেটাকে বলে না, ইউ আর সাসপেন্ড, অথবা কি বলে, সেটার একটা পসিবিলিটি বোঝাবে যখন লসিং দিবেন আপনি, বুঝছেন? জি। স্যার, অ্যাক্টিভ হবে না আর এখানে হ্যাভিং? অলরেডি সেই চাকরিটা হারাই ফেলছে। স্যার, স্যার, হ্যাভিং লস্ট দিলে অ্যাক্টিভ হবে না? আর হ্যাভিং লস্ট দিলে অ্যাক্টিভ হবে, জি। ক্লিয়ার? স্যার ক্লাস কি শেষের দিকে? না না, শেষের দিকে না, আর একটু সময় লাগবে। আর এতটুকু ক্লিয়ার কিনা, আমাদের পার্টিসিপেটে যেতে হবে, পার্টিসিপেটে যেতে হবে। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে মিউট করে দিচ্ছি আপনাদের সবাইকে, আমি পার্টিসিপেলটা আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, দেখেন পার্টিসিপলটা হচ্ছে আবার মেইনলি আমাদের, পার্টিসিপল গুলো তিন ভাবে ব্যবহার হয়। কি কি? প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। তো নর্মাল স্ট্রাকচার
সেটা সবাই জানেন তাই না, আমরা এটা প্রথম ক্লাসে বলছিলাম। প্রেজেন্ট মানে হচ্ছে আইএনজি হবে, পাস্ট মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, পারফেক্ট মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? সবাই বলেন তাই না? আচ্ছা, তো এই পার্টিসিপল গুলো মেইনলি আমাদের ব্যবহার হবে অ্যাডজেক্টিভ হিসাবে, 1 নম্বর। এই ছাড়া আর কিসের ব্যবহার হতে পারে? অ্যাডভার্ব হিসেবে, আর সাথে সাথে মাঝে মধ্যে প্রিপোজিশন, ইভেন এটা কনজাংশন হিসেবে এগুলো ব্যবহার হতে পারে। আচ্ছা, এই দুইটা হচ্ছে একটু এক্সট্রা, এটা আমরা বিস্তারিত পড়বো হচ্ছে ইয়ার মধ্যে, যখন পার্টিসিপল নিয়ে আলাদা ক্লাস নেব, গ্রামার বিষয়ে ক্লাস নেব, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল যখন আমাদের হচ্ছে, তখন কাজটা হচ্ছে চলমান বোঝায়, মানে সে এই মুহূর্তে অ্যাডজেক্টিভ হবে। তো এখন অ্যাডজেক্টিভ যখন হয়, অ্যাডজেক্টিভের পজিশনটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাডজেক্টিভের পজিশনটা স্বাভাবিকভাবে আমাদের কিসের আগে বসে বলেন তো? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে না? তার মানে এখানে আমাদের একটা পার্টিসিপল হবে, 1 নম্বর কথা। আর অ্যাডজেক্টিভটা কোথায় বসে? আর অ্যাডজেক্টিভটা কোথায় বসে মনে আছে? বি ভার্ব কিংবা লিঙ্কিং ভার্বের পরে গিয়ে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসে। তার মানে আমাদের এখানে সেম ভাবে এখানে হচ্ছে আমাদের পার্টিসিপলটা ব্যবহার হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন আছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমাদের কোথায় কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে, ভার্বের পরে। সেন্টেন্সের শুরুতে, ভার্বের পরে মেইনলি আমাদের ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্বের মেইনলি এই দুইটা ব্যবহার। এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে কাজটা রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল যখন হবে, তখন বাংলা কি আসলে এটা অন্ত, অন্ত, অন্তটা যুক্ত হচ্ছে। আর যখন এটা জাস্ট আগে, যে নাউনটার আগে যখন ব্যবহার হচ্ছে, জাস্ট নাউনের আগে যখন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, তখন অন্ত হচ্ছে। আর এটা হচ্ছে শেষ, শেষ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা হচ্ছে অ্যাক্টিভ হিসেবে ব্যবহার হয়, অ্যাক্টিভ মানে বাক্যটা অ্যাক্টিভের মধ্যে আছে, আর এটা হচ্ছে প্যাসিভের মধ্যে আছে। এরকম একটা বুঝটা আমাদের প্রকাশ পায়। ঠিক আছে, অ্যাক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিভ, আর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে প্যাসিভ হিসেবে প্রকাশ পায়। আচ্ছা, তার মানে আমরা যেখানকার মধ্যে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তার মানে হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যখন ব্যবহার করব, তখন কি হইলো? আচ্ছা, যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, তখন কাজটা চলমান বোঝাবে। আর পাস্ট পার্টিসিপল যখন ব্যবহার করব, কাজটা শেষ, তাই না? এরকম বোঝাচ্ছে। এখন দেখেন, যদি বুঝে থাকেন তাহলে আমি একটু অনুবাদে যাচ্ছি, অনুবাদে যাচ্ছি। দ্য বয় গট ইনটু, উঠলো, দ্য রানিং বাস, দ্য রানিং ট্রেন। তার মানে হচ্ছে আমাদের এখানে চলমান, 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 কাছে কি চলমান আছে? চলতেছে না কাজটা? যেন দৌড়ানো একটা বাসের মধ্যে চলমান, বা ট্রেনের মধ্যে উঠলো। তারপর দেখো, হি নোটিসড, সে লক্ষ্য করলো, এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, আকাশে উড়ন্ত, উড়ন্ত পাখিটি আকাশে দেখলো। এ বার্কিং ডগ, একটা ঘেউ ঘেউ করা, তার মানে এই কাজটাকে চলমান বোঝাচ্ছে কিনা কিনা দেখেন তো। বার্কিং ডগ সেলডম বাইটস, কম কামড়ায়। তাহলে কি বুঝতে পারছেন চলমান কিভাবে এবং এটা কিভাবে অ্যাক্টিভ হচ্ছে? সে নিজে করতেছে, মানে ট্রেনটা নিজে চলতেছে, ট্রেনটা নিজেই চলতেছে, বার্ডটা নিজেই, বার্কিংটা সাবজেক্ট, মানে অ্যাডজেক্টিভটা নিচেই। আচ্ছা, এখন আহ দেখেন, এই যে যদি আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে ফার্স্ট পার্টিসিপলটা ব্যবহার হয়, সেখানে আমি কি বলেছিলাম বলেন তো? কাজটা কেমন হবে? বলেন, কাজটা কেমন হবে বলেছিলাম? বলতে হবে ভাই আপুরা। কাজটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে। এখন বলেন তো, বিক্রিত মাল, সেল অর্থ হচ্ছে বিক্রি করা। এখন আর মাল ইংরেজি কি? যেটা হচ্ছে গুডস, পণ্য, তাই না?
গুডস মানে হচ্ছে পণ্য। তার মানে আমাদের গুডস আমি বললাম। এখন এখানকার মধ্যে আমাদের বিক্রিত মাল যে কাজ, যে মানে প্রোডাক্টটা অলরেডি সেল হয়ে গেছে, তার মানে এখানে কি লিখতে হবে বলেন তো? ইংলিশ হিসেবে লিখলে আমি এখানে বলবো কি, সোল্ড, সোল্ড গুডস, বিক্রিত পণ্য, বিক্রিত মাল। আচ্ছা, তারপরে দেখেন হতাশাগ্রস্ত লোকজন, তার মানে লোকটা অলরেডি কি হতাশাগ্রস্ত? লোকটা অলরেডি হতাশাগ্রস্ত কিনা? লোকটি অলরেডি হতাশাগ্রস্ত, মানে ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড পিপল, তাই না? ফ্রাস্ট্রেটেড পিপল। তারপর লেখেন প্রকাশিত কবিতা, এটা লেখেন প্রকাশিত কবিতা। প্রকাশিত, এটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড পিপল। এরপরে হচ্ছে ক্যান নট ডু, এটা বলতে বলতে পারেন। তারপর হচ্ছে ইজ নট রিটার্নটা বলতে পারেন। তারপর হচ্ছে প্রকাশিত কবিতা, তার মানে অলরেডি প্রকাশ হয়ে গেছে, তার মানে পাবলিশড, পাবলিশড পোয়েমস অথবা পাবলিশড বুকস, প্রকাশিত কবিতা। তাহলে কি বোঝা গেছে, প্রথম যে অ্যাডজেক্টিভটা আগে যদি নাউন হিসেবে ব্যবহার হয়, তখন হচ্ছে আমাদের কিভাবে ব্যবহার হয়, এটা কি ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে বলছিলাম মান অথবা ত হয়, অন্ত বা ত হয়, আর ত হয়। আর এখানকার মধ্যে হচ্ছে আমাদের এই যে ফার্স্ট পার্টিসিপেলের মধ্যে তটা যুক্ত হয়, জাস্ট ইট, ইল, ইটটা যুক্ত হয়, হ্যাঁ, ইট অথবা ইট, ত অথবা ইটটা যুক্ত হয়। ভাই, তাহলে কি প্রথম কনসেপ্টটা ক্লিয়ার? প্রথম কনসেপ্টটা সবার ক্লিয়ার? প্রথম কনসেপ্টটা সবার ক্লিয়ার? প্রথম কনসেপ্টটা কি সবার ক্লিয়ার ভাইয়া পুরা? এরপর এখন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বাক্যগুলো লেখার ক্ষেত্রে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। এখন যা যা আলোচনা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এটা হবে, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসবে, একটু মনোযোগ দিয়ে দেখেন। এরা তো হচ্ছে জাস্ট অ্যাডজেক্টিভ হিসেবে, হ্যাঁ। আমাদের কয়টা স্লাইড আছে দেখি তো? 67টা, মাত্র 43 নম্বর স্লাইডে আছে। আচ্ছা, আজকে একটু আরেকটু বড় করে ক্লাস নিচ্ছি, মাত্র 1.5 ঘন্টা, এখন 1.5 ঘন্টা হয়নি, তো প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। একটা সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট থাকতেছে, ফাইনাইট ভার্ব থাকতেছে, ফাইনাইট ভার্ব। তো এটা মেবি আপনারা সবাই এই বিষয়টা ক্লিয়ার, তাই না? সাবজেক্ট থাকতেছে, ফাইনাইট ভার্ব থাকতেছে, এটা ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন আরেকটা সেন্টেন্স যেটাতে হচ্ছে আমাদের একটু মনোযোগ দিয়ে দেখেন, যে কাজটা করে আমরা এই কাজটা করছি, কিন্তু এই অংশটুকুনের মধ্যে, এই অংশটুকুনের মধ্যে আমাদের মেইন সাবজেক্টও নাই, আবার আরেকটা ভার্বও নেই, ফাইনাইট ভার্বও নেই। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যখন না থাকবে, তখন আমাদের দুইটা সেন্টেন্স যুক্ত করতে হলে কিসের প্রয়োজন হয় থাকলে? সি এম, ক্লোজ মার্কার যুক্ত করতে হয় না, বলেন তো, মনে আছে? ক্লোজ মার্কার যুক্ত করতে হয়। যদি আমাদের ক্লোজ মার্কার না থাকে, এখানে সাবজেক্ট এবং মেইন ভার্বটা না থাকে, তাহলে আমরা এখানে এই যে সাবজেক্ট এবং মেইন ভার্বের সাথে আমরা এটাকে একটা নন ফাইনাইট, মেইনলি নন ফাইনাইট, মেইনলি আমরা ইনফিনিটিভ, সরি, আমরা পার্টিসিপল গুলো এখানে ব্যবহার করতে পারি, পার্টিসিপল গুলো হচ্ছে ব্যবহার করি, পার্টিসিপল
গুলো ব্যবহার করি। এটা বসতে পারে সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে। ক্লিয়ার ভাই? আমি এখন উদাহরণে যাব। এটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে। আগে এতটুকু বলে আমি খুব সংক্ষেপ বোঝানোর চেষ্টা করছি, সেটা কি বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাই বলেন তো? আপুরা বলেন। তাহলে দেখেন, উম এটা না, দেখেন, দেখেন, পরাজিত হয়ে সৈন্যরা পালিয়ে গেল। পরাজিত হয়ে সৈন্যরা পালিয়ে গেল। এটা সাবজেক্ট ভার্ব না? মেইন সাবজেক্ট ভার্ব এটা না? দেখেন তো, দেখেন মেইন সাবজেক্ট এবং ভার্ব এটা কিনা একটু বলেন তো। মেইন সাবজেক্ট এবং ভার্ব এটা কিনা? মেইন সাবজেক্ট ভার্ব হচ্ছে এটা আমাদের। তার মানে এটা সাবজেক্টটা কি? দ্য সোলজার, সোলজার প্লেড অ্যাওয়ে। সোলজার্স প্লে, প্লে পালিয়ে গেল যেহেতু পাস্ট টেন্স, প্লেড অ্যাওয়ে। আচ্ছা, এখন হচ্ছে পরাজিত হয়ে। পরাজিত ইংরেজি হচ্ছে ডিফিট। তো এখানে আমরা বসতে পারি হ্যাভিং, বিং প্যাসিভ হবে, ডিফিটেড। কেন? কারণ তারা নিজেরা নিজেরা পরাজিত হয় নাই, কেউ তাদেরকে পরাজিত করেছে। হ্যাভিং বিন ডিফিটেড, ডিফিটেড দ্য সোলজার্স প্লেড অ্যাওয়ে। ঠিক আছে? বুঝছো ভাই? এই বাচ্চারা বুঝছো? তোমরা কি বুঝো না নাকি? আল্লাহ জানে, আল্লাহ। তোমরা কতটুকু বুঝতেছো? আমি এই অংশটুকু কি বুঝতে বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু আবার বলো তো। আল্লাহ। আচ্ছা, তোমরা না বুঝলে তো একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো। আচ্ছা, তাহলে প্রথমটা কি আই থিঙ্ক বোঝার কথা। ওকে, আমি আবার বলতেছি, আমাদের মেইন সেন্টেন্সটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। এখন এখানে যে নন ফাইনাইট ভার্ব আছে সেটা হচ্ছে বাক্যের শুরুতে কিংবা শেষে বসতে পারে। এখন কখন কিভাবে বসবে? যদি এটার সাথে এটা রিলেটেড থাকে, মানে এই সাবজেক্টটা নিচে যদি করে কাজটা, নিজেরা যদি কোনো কিছু হয় সেটা সাবজেক্টের সাথে, আর যদি অবজেক্টের সাথে হয় তাহলে অবজেক্টের সাথে হবে। এটা হচ্ছে সেন্টেন্সের গঠন অনুসারে। আচ্ছা, একটা আরেকটা বাক্য লেখি, জাস্ট এটা তোমরা দেখে তারপরে হচ্ছে ইয়া করবা। আচ্ছা দেখেন, জাস্ট ইংরেজি শিখে, ইংরেজি, ইংরেজি শিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এটা তোমরা একটু ইয়া করবা। শিখে আমি বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অথবা ঢাবিতে লিখি, ঢাবিতে চান্স পাবো। হ্যাঁ, দেখো, ইংরেজি শিখে তার মানে এখানে লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, ইংলিশ শিখে তার মানে এতটুকু আমাদের শেষ। তার মানে আমরা ডাবিতে চান্স পাবো। উই উইল, ফিউচার টেন্স আছে, গেট চান্স এট ডিইউ, চান্স, গেট চান্স এট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি তার সংক্ষেপে লেখা ডিইউ। বুঝছো ভাইয়া? এখন আসি হচ্ছে, আচ্ছা, এখন এখানে একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, হ্যাঁ, বোঝার একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো প্লিজ।
বোঝার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে হচ্ছে আমরা চান্স পাবো মেইন সেন্টেন্স, আর এটা হচ্ছে একটা অতিরিক্ত সেন্টেন্স। এই কাজটা করার পরেই দেন হচ্ছে আমরা এটা করব। এই কাজটা যদি এখনো যেহেতু করি নাই, সেজন্য আমরা এটা লার্নিং ইংলিশ বলছি। আর এই কাজটা অলরেডি, এই জন্য আমরা এখানে এটাকে প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ব্যবহার করছি। এটা একটু ইয়া করে বোঝাচ্ছি, হ্যাভিং লার্ন কেন হয় না সেটা একটু পরে বলতেছি। আগে এখন বলেন, একটা ক্রিয়া যদি নন ফাইনাইট ভার্ব হয় দিয়ে দেন হচ্ছে মেইন সেন্টেন্সটা লেখা, এটা কি বুঝতে পারছেন? আমাদের নন ফাইনাইট ভার্ব লিখে তথা পার্টিসিপল লিখে পরে যে মেইন বাক্যটা লিখে, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানকার মধ্যে আপনি কি এটা যদি জিরান্ড হিসেবে ব্যবহার করতে চান, তাহলে ইংরেজি শিখার পর আপনি এটাকে এভাবে লিখতে পারতেন। ইংরেজি শিখার মাধ্যমে এটাকে এভাবে লিখতে পারতেন, শিখার মাধ্যমে। এখন শিখার মাধ্যমে যদি হতো তাহলে আপনারা কি লিখতেন বলেন তো? তাহলে কি লিখতেন বলেন তো এবার? বাই লার্নিং ইংলিশ। গুড। আচ্ছা, ইংলিশ শিখার পরে যদি বলতেন তাহলে কি লিখতেন বলেন তো? কি লিখতেন বলেন তো? আফটার লার্নিং ইংলিশ। গুড। তাহলে এখানে আবার যে আমাদের যে যদি অন্য কোনো প্রিপোজিশন আসে, সেই ক্ষেত্রে এটা জিরান্ড হয়ে যাবে। আর যদি এটা না থাকে কোনো কিছু, জাস্ট ক্রিয়া শেষে এই অন্তস্থ একার তয়কারতে থাকে, এই অন্তস্থ একার তয়কারতে যদি থাকে, তখন হচ্ছে আমাদের পার্টিসিপলটা হবে। ঠিক আছে ভাইয়া, পুরা ক্লিয়ার? আচ্ছা, এখন সাথে সাথে দেখেন, কই ইয়াগুলো যেন, হ্যাঁ, সাথে সাথে দেখেন, আহ বালকটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে গেল। দেখেন, বালকটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে গেল। এখন দেখেন, দৌড়াতে দৌড়াতে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তার মানে তার মায়ের কাছে যাওয়া কি, দা বয়, বালকটি ওয়েন্ট, গেল, টু হিজ মাদার, টু হিজ মাদার, তার মায়ের কাছে গেল। হাউ, কিভাবে, কিভাবে গেল, কিভাবে গেল লেখেন এবার, দৌড়াতে দৌড়াতে। তাহলে এখানে দৌড়ানো ইংরেজি কি? দৌড়ানো, ও এখানে গেল লেখ নেই, এখানে তো আসলো আছে। আসলো যদি থাকে তাহলে হচ্ছে কেম। কিভাবে গেল? রানিং, দৌড়াতে দৌড়াতে। তো এখানে দৌড়াতে দৌড়াতে চলমান বোঝাচ্ছে, এই জন্য এখানে আমাদের কি হয়েছে, আইএনজি হয়েছে। লোকটা হাসতে হাসতে তোমাকে অপমান করেছে। দ্য ম্যান, অপমান করেছে যেহেতু, দ্য ম্যান ইনসাল্টেড, অপমান করেছে, ইনসাল্টেড অপমান করেছে। কাকে? ইউ, তোমাকে। কিভাবে অপমান করেছে? কিভাবে যদি বলি, লাফিং, হাসতে হাসতে অপমান করেছে, চলমান রয়েছে। তারপর হচ্ছে সে মেয়েটিকে কাঁদতে শুনলো। হি হার্ড, হি হার্ড, সে শুনলো। কি শুনলো? কাকে শুনলো? দ্য গার্ল, মেয়েটিকে, মেয়েটিকে শুনলো। মেয়েটিকে শুনলো, কি শুনলো? কাঁদতে, তার মানে ক্রাইং, ক্রাইং, কাঁদতে শুনলো, তার মানে কাজটা চলমান আছে। এই জন্য আমাদের এখানে এটা এইভাবে ব্যবহার হয়েছে। আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা একটুতে, আর বাক্যগুলো কই, হ্যাঁ, এটা দেখেন, রাস্তার উপর হাঁটা লোকটা তোমার ভাই। দেখেন, দ্য ম্যান, এখানে একটু দেখেন, দ্য ম্যান ইজ ইউর ব্রাদার। একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ।
দ্য ম্যান ইজ ইউর ব্রাদার। এখানে কি মেইন সেন্টেন্সটা আমাদের হয়ে গেছে না? এখন দেখেন তো মেইন সেন্টেন্সটা আমাদের এখানে হয়ে গেছে না? মেইন সেন্টেন্সটা হয়ে গেছে। এখন একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করি। এ- আহ এখানে একটু ইয়া কম দেখা যাচ্ছে, দেখি। দেখেন, একটু বোঝার চেষ্টা করি। এই যে এই হাঁটার কাজটা কে করতেছে? এই হাঁটার কাজ করতে কে করতেছে? ম্যানটা না? লোকটা না? যেহেতু এখানকার মধ্যে এই হাঁটার মধ্যে কি, এই হাঁটার যে অংশটুকুন রয়েছে, এই হাঁটার অংশটুকুন কি ব্যক্তিটা? কাজটা যে করতেছে এই অংশটুকুন কি মানে ফাইনাইট ভার্ব আছে ভাইয়া পুরা? নাই। তার মানে জাস্ট এখানকার মধ্যে আমরা এটা ব্যবহার করব, ওয়াকিং অন দা রোড। ওয়াকিং অন দা রোড। এটা দেখেন আমাদের যে যেখানে যে করবে, এটা সাবজেক্টের স্থানের সাথে যদি বসে তাহলে সাবজেক্টের স্থানে বসবে, আর অবজেক্টের সাথে যদি বসে তাহলে অবজেক্টের সাথে এই আইএনজি কিংবা পার্টিসিপল তথা পার্টিসিপল পার্টটা বসবে। তারপরে দেখো, গান গাওয়া বালিকাটি আমার চাচাতো বোন। বালিকাটি আমার চাচাতো বোন। তাহলে এখানকার মধ্যে দা গার্ল গার্ল ইজ মাই কাজিন। এখন এখানকার মধ্যে গান গাওয়া, গান গাচ্ছে যেমনি, দ্য গার্ল সিঙ্গিং। হয়ে গেছে না? দেখেন তো, দ্য গার্ল সিঙ্গিং। এখন এটা ভারতের কাছে দলটা হেরে বাংলাদেশে খেলতে আসছে। বাংলাদেশে দলটা এসেছে, দেখেন, দা টিম দ্য টিম। এটা আজকে বাংলাদেশের খেলার কি অবস্থা দেখি তো। দেখছিলাম পিটাচ্ছে রে, খুব ভালো মতো ইয়া পিটাচ্ছিল। 297 রান করছে ইন্ডিয়া। ও মাই গড! স্কোর কার্ড কিভাবে দেখবো? সঞ্জু স্যামসন 111, অভিষেক শর্মা 4, সূর্যা কুমার যাদব 18 বলে 47 করছে হচ্ছে হ্যাট্রিক। রান কম হয়ে গেছে রে। আমি ভাবলাম যে 300 রান হবে। বাংলাদেশ 12 ওভারে 112 রান। 48 বলের দরকার হচ্ছে বাংলাদেশের 186 রান। কি একটা অবস্থা! আচ্ছা, এখন আমাকে বলেন, দ্য টিম দলটি আসছে, হ্যাজ কাম, অথবা প্রেজেন্ট পারফেক্টে যদি বলি হ্যাজ কাম টু প্লে। হ্যাজ কাম এসেছে কেন? খেলতে। টু প্লে খেলতে এসেছে। টু প্লে। দেখেন, এখন আমাদের এখানকার মধ্যে কার কাছে এসে? ভারতের কাছে হেরে। তো বাংলাদেশ যে হেরে গেছে অলরেডি, হেরে গেছে না বাংলাদেশ অলরেডি? তো অলরেডি যেহেতু হেরে গেছে, এবং এখানকার মধ্যে দলটি নিজে নিজে হারছে নাকি তাদেরকে ভারত হারাই দিচ্ছে? ভারত হারাই দিচ্ছে, তার মানে প্যাসিভ হবে। তার মানে এখানকার মধ্যে আমরা কি বসাই দেব? বিং ডিফিটেড। বিং ডিফিটেড কার কাছে হেরেছে? টু ইন্ডিয়া। টু ইন্ডিয়া হ্যাজ কাম টু প্লে। ঠিক আছে? কোথায় আসছে? ইন বাংলাদেশ। ইন বিডি। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমাদের কিভাবে মাঝে বসতেছে নন ফাইন্ড ভার্বটা, সেটা কি বুঝতে পারছেন আপনারা? কিভাবে মাঝে বসতেছে। আর এখানে আমি দেখালাম কিভাবে শেষে বসে। কই? এখানে দেখালাম শেষে বসে। তার মানে নন ফাইন্ডটা বাক্যের মাঝেও বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে। ওকে? ঠিক আছে ভাইয়া পুরা? এখন আচ্ছা, লাস্টেরটা কোনটা? এই যে এটা এটা ডিফিটেড। এটা কেন প্যাসিভ? প্যাসিভ যে হয়েছে, মানে পার্টিসিপল কেন হয়েছে তাই তো?
কারণ এই যে একটা দল যে টিমটার কথা বলছে, ধরো এটা কোন যে কোনো একটা টিম, ধরো এটা বলতে পারো হচ্ছে বাংলাদেশ লাস্ট ইয়ারে কার সাথে খেলছিল, পাকিস্তানের সাথে। ঠিক আছে, তো পাকিস্তান দলটা এখন কি ইন্ডিয়ার কাছে নিজেরা নিজেরাই যে আমাদেরকে হারাও হারাও, এরকম না, এরকম হবে, প্যাসিভ করতে হবে ভাই, প্যাসিভ করতে হবে। এই জন্য বিং ডিফিটেড টু ইন্ডিয়া, বিং ডিফিটেড টু ইন্ডিয়া। ওকে, আচ্ছা, এখন এই অংশটুকুনটা একটু দেখি আমরা, হ্যাঁ? এই অংশটুকুনটা দেখি। প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে, দেখেন প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আমাদের হ্যাভিংটা কখন আসবে একটু। এখন এখানকার মধ্যে অনেকে আপনারা প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ডিফারেন্স একটু বোঝার চেষ্টা করি ভাইয়া, পুরা একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি, মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি ভাইয়া, পুরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তারা ভালো কাজ দেখাতে শুরু করেছে। এখন আমাকে বলেন তো, তারা কি অলরেডি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে নাকি হবে? হয়েছে নাকি হবে? হয়েছে। তার মানে যদি কাজটা আমাদের সম্পন্ন হয়ে যায়, সেজন্য আমরা এখানে ব্যবহার করতে পারি হ্যাভিং। আর তারা নিজের নিজে তো প্রশিক্ষণ হয় না, প্যাসিভ করতে হয়, তাই এই জন্য হ্যাভিং বিং, হ্যাভিং বিন, হ্যাভিং বিন ট্রেইনড, প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেইনড প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তারা, দে, তারা তারা এটা এরা এরাই তারা কি করতে শুরু করেছে, হ্যাভ began to show good performance। দিয়ে দিবেন, মেয়েটা ভাত রান্না করায় মা খুশি হয়েছে, তার মা খুশি হয়েছে। হার মাদার, দেখেন হার মাদার বিকেম, এখানে দেখেন হার মাদার এখানে হয়েছে, প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে যেহেতু, সেজন্য আমরা এখানে বলতে পারি হ্যাজ বিকাম। আর হয়েছিল যদি দেখতাম তাহলে হতো আমরা লিখতাম বিকেম। কি হয়েছে? হ্যাপি হয়েছে, হ্যাপি। এখন একটু দেখেন তো, এই ভাত রান্না করা, এটা হচ্ছে দেখেন তো একটু মনোযোগ দিয়ে দেখেন, এটার সাথে কি এটা কি মেইনলি যুক্ত আছে? মেইনলি কি এই কাজের সাথে এই কাজটা কি যুক্ত? মা খুশি হওয়া একটা কাজ, রান্না করার একটা কাজ, কিন্তু এখন মনোযোগ দিয়ে দেখেন এখানে কি কোনো এখানে কি আমাদের, এখানে কি আমাদের এই কাজটা কি পরিপূর্ণ বাক্য? নন ফাইনাইট এটা, নন ফাইনাইট। তাহলে যদি নন ফাইনাইট হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু বসে দিতে হবে দাম, যেটা মানে যে যে ব্যক্তিটা কাজটা করছে, যে ব্যক্তিটা করছে সেই কথাই উল্লেখ করে দিতে হবে। তার মানে দ্য গার্ল, এরপরে কি করছে? রান্না করছে, হ্যাভিং কুকড। রান্না যেহেতু অলরেডি হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে বলবো হ্যাভিং কুকড। এখন কমা দিয়ে জাস্ট দিয়ে দিবেন। সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার মানে এখন এখানে বলেন তো, এটা আপনার একটু লেখেন, এটা যদি বুঝে থাকেন আগের সেন্টেন্সটা, তাহলে আহ এটা একটু লেখেন, আপনি একটু এটা লেখেন একটু প্লিজ। হ্যাঁ, এটা একটু লেখেন তো দেখি। এটা কিন্তু খুবই খুবই, এটা আলাদা করে তেমন কেউ পড়ায় না। আমি প্রত্যেকটা বাক্য আপনাদের যতভাবে বাক্য গঠন করা যায়, হ্যাঁ, আপনারা সেগুলো আপনাদেরকে দিচ্ছি। এখন আপনাদেরকে আমি হোমওয়ার্ক গুলো দিয়ে দেব, লিখতেছেন? তার মানে দা সান, সান হ্যাভিং সেট, দা সান হ্যাভিং সেট, আমরা কি করব? রওনা দিব, উই উইল স্টার্ট ফর আওয়ার জার্নি। অথবা এরকম ভাবে যেইভাবে লেখেন সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া আপুরা, ক্ষুধা লেগে গেছে না আপনাদের? আচ্ছা, তো আর এটা বৃষ্টি শুরু হওয়ায় আমি স্কুলে যাইনি, আই ডিডন্ট গো টু স্কুল। বৃষ্টি শুরু হয়, দ্য ইট অথবা দ্য রেইন, যে যেভাবে করেন, দ্য রেইন শুরু হয়, অলরেডি শুরু হয়ে গেছে, হ্যাভিং স্টার্টেড, এরকম ভাবে হবে আমাদের, হ্যাঁ। তাহলে আমি মেইনলি আজকের ক্লাসের মধ্যে যে বিষয়টা একটু বললাম, সেটা কি? একটা কাজ, এটা কাজ, এই কাজের পরে মেইন বাক্য। তাহলে এই ধরনের কিছু এখন ট্রান্সলেশন আপনাদেরকে দিচ্ছি আমি।
এটা বুঝে তাহলে একটু ট্রান্সলেশনটা আপনাদের একটু পড়তে হবে, হ্যাঁ। এখন অনেক রাত। আচ্ছা, আমি ঘুম থেকে উঠে, দেখেন আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি। এখানে দেখেন একটু বোঝার চেষ্টা করি, উঠা এবং ব্রাশ করা দুজন কি একই ব্যক্তি কিনা। দেখেন উঠা এবং ব্রাশ করার দুজন কি সেম পার্সন কিনা, দুজন কি সেম পার্সন। বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, ইয়েস অর নো। দুজন কি সেম পার্সন, সেম পার্সন। যদি দুজন সেম পার্সন হয়, আলাদা আর আর 20 মিনিট সর্বোচ্চ, 20 মিনিট সর্বোচ্চ, তার মানে সেম পার্সন হয়, তখন আমাদের সাবজেক্টটা একটাই হচ্ছে, তাই না, একজন ব্যক্তি হচ্ছে। তার মানে ঘুম থেকে উঠে, আফটার ওয়াকিং আপ, উঠে অথবা শুধুমাত্র এখানে ওয়েকিং দিয়ে দিয়ে আপনারা করতে পারেন, হ্যাঁ, শুধু ওয়েকিং আপ দিয়ে আপনারা করতে পারেন। ওয়াকিং আপ, উঠে। ওয়াকিং আপ মানে হচ্ছে ওঠা। কোথা থেকে উঠছেন, ঘুম থেকে উঠছেন। তারপরে কি করি, ওয়াকিং আপ, আই ব্রাশ মাই টিথ, মাই টিথ। সেম পার্সন যেহেতু, সেই জন্য আমাদের এখানে এটার সাথে বসে গেছে। আর যদি এটাকে চাইতে, যদি আমরা কে উঠার পরে, এই যে উঠে এটাকে চাইলে চান তাহলে আর কি করতে পারেন বলেন তো, আরটা কি বাক্য লিখতে পারেন, আরটা কি লিখতে পারেন, আফটার ওয়াকিং লেখা যায় কিনা, কারণ এটার পরে ওই কাজটা হয়েছে, ওইটার পূর্বে ওই কাজটা হয়েছে। আমরা স্কুলে যাওয়ার আগে নাস্তা করি, নাস্তা করা একটা ক্রিয়াজ, আর স্কুলে যাওয়ার আগে। তারপরে বিফোর গোয়িং টু স্কুল, এরকম হয় কিনা, বিফোর যেহেতু আমাদের আগে রয়েছে, তার মানে বিফোর গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। তারপরে কি করে আমরা নাস্তা করি, নাস্তা করে ইংরেজি কি লিখে ফেলেন এখন আপনারা, নাস্তা করে ইংরেজি কি কিভাবে লেখেন তো আপনারা, হ্যাভ দিয়ে খাওয়া, মানে হ্যাভ, উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট, উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট। তারপরে বাবা অফিসে গিয়ে মিটিং করেন, এখন যাওয়ার পরে তিনি মিটিং করেন। এখন এখন আফটার গোয়িং দিতে পারেন, অথবা আপনি বলতে পারেন এটাকে এইভাবে, এটাকে এইভাবে বলতে পারেন, যে শুধুমাত্র গোয়িং দিয়ে করতে পারেন, তাই না, শুধুমাত্র গোয়িং দিয়ে করতে পারেন। ঠিক আছে। এখন এখানকার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন, যদি আপনি প্রিপোজিশন গুলো ইউজ করেন, মনে যদি শুনেন, এখানে যদি পার্টিসিপলটা ইউজ করেন তাহলে এইভাবে হবে, গোয়িং টু অফিসে গিয়ে মিটিং করেন, হ্যাঁ, গিয়ে গোয়িং টু দ্য অফিস হি অ্যাটেন্ডস দ্য মিটিং। তো এটা হতে পারে, কিন্তু আপনি এটাকে যদি আইএনজি দিয়ে করেন, এটাকে এইভাবেও করতে পারেন, মাই ফাদার অ্যাটেন্ডস দ্য মিটিং, অ্যাটেন্ডস দ্য মিটিং আফটার, এই যে আফটার শব্দটা কি পরে দিয়ে, আফটার গোয়িং টু দ্য অফিস, আফটার গোয়িং টু দ্য অফিস, এরকম ভাবে করতে পারেন। বুঝতে পারছেন ভাইয়া পুরা। মায়ের রান্না করার পরে, করার পরে আমরা খেতে বসি, অলরেডি আমি বললামই। আমি বই নিয়ে পড়তে শুরু করি, হ্যাঁ, আমি বই নিয়ে পড়তে শুরু করি, এটা বলেন তো, আই স্টার্ট, এটা তো এটা খুবই সহজ। আচ্ছা, তুমি কাজ শেষ করে বাড়ি ফিরো, মানে বাড়ি ফিরবে আর কি, বা বাড়ি ফিরো। তাহলে এখানে কি হবে বলেন তো, আফটার ফিনিশিং ইউর ওয়ার্ক ইউ উইল রিটার্ন হোম, অথবা ইউ উইল রিটার্ন হোম আফটার ফিনিশিং ইউর, কি হবে, ওয়ার্ক। আচ্ছা, তো আই থিঙ্ক এখন তোমরা কি এগুলো পারবা, এই বাক্যগুলো। আচ্ছা, তুমি ঘুমানোর আগে পড়াশোনা শেষ করো, এটা করো, বা শেষ করবে, এটা লেখো। শেষ করো না, আমি শেষ করবে লিখি, শেষ করবে লেখো। এটা লেখো, এটা লিখে তোমাদেরকে ছেড়ে দিবো, আর অল্প একটু, আর অল্প একটু বাবা। হ্যাঁ, এটা শেষ এটা লিখতে হবে, এটা লিখতে হবে, শেষ করবে, তার মানে ইউ উইল ফিনিশ অথবা কমপ্লিট, ইউ উইল ফিনিশ অথবা কমপ্লিট।
ইউ উইল ফিনিশ কি শেষ করবে? পড়াশোনা। স্টাডি, স্টাডি। ইউ উইল ফিনিশ ইউর স্টাডি অথবা ইউ উইল ফিনিশ ইউর স্টাডি। তো ঘুমানোর পূর্বে, বিফোর ইউ স্লিপিং, বিফোর ইউ স্লিপিং অথবা বিফোর গোয়িং টু স্লিপ। ওকে, বিফোর স্লিপিং ইউ উইল, হ্যাঁ ইউ উইল ফিনিশ ইউর স্টাডি। বিফোর স্লিপিং, বিফোর গোয়িং টু স্লিপিং ইউ বলতে পারো, সমস্যা নেই। ওকে, গুড। এখন কি নন ফাইনাইট দিয়ে বাক্য তৈরি করা যাবে? এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি। সে হোমওয়ার্ক হচ্ছে HW, তোমরা হচ্ছে ডেইলি নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করে থাকো, ডেইলি অ্যাক্টিভিটিজ এর উপরে, ডেইলি অ্যাক্টিভিটিজ এর উপরে, অ্যাক্টিভিটিজ এর উপরে ফাইনাইট এবং নন ফাইনাইট দিয়ে, নন ফাইনাইট মাস্ট থাকবে এবং ফাইনাইট দিয়ে মাস্ট রেখে 10টা বাক্য লিখবা, অথবা 10টা বাক্য না হলে এক পেজ লিখবে, এক পেজ, এক পৃষ্ঠা লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা। আর সংক্ষেপে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি জাস্ট একটা জিনিস, যেখান থেকে হচ্ছে আমাদের সি ইউনিটে এসে থাকে প্রশ্ন। উড রাদার যদি হয়, এরপর দেন থাকে, এরপর দুইটার পরে বেস ফর্ম হয়। দেন বাকিগুলো তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ বাকিগুলো একটু দেখে নিবা। তারপরে আছে আমাদের হ্যাড বেটার, বরং ভালো বা উচিত অর্থে। তাহলে এখানে হচ্ছে আমাদের এরপরেও বেস ফর্ম হয়, এরপরেও বেস ফর্ম হয়। ঠিক আছে, হ্যাড বেটার পরে বেস ফর্ম, তোমাদের ক্লাসের শুরু থেকে যেন ইনফিনিটিভ লিখেছ। ঠিক আছে, বেস ফর্ম হয়। নিড, নিডটা মেইনলি হচ্ছে আমাদের মডেল ভার্ব এবং হচ্ছে মেইন ভার্ব দুইটাই ব্যবহার হয়। মডেল ভার্ব যখন হয় এরপরে বেস ফর্ম হয়। ঠিক আছে, আর যখন যখন হচ্ছে আমাদের নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, ভার্ব হিসেবে ব্যবহার হলে পরবর্তীতে যদি ভার্ব আসে তখন ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ হয়। যেমন আমার যাওয়া দরকার, আমার যাওয়া দরকার, লেখাগুলো ছোট, আমার সমস্যা নাই। আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আই নিড টু যাওয়া দরকার বা প্রয়োজন, দরকার, আই নিড টু গো। এটা আমি পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। নিড টু গো, তারপরে যা আছে বসাই দিবেন। এখন আসি, যদি এটা আমি যদি দেখাইছিলাম আগে, যদি এটার সাবজেক্টটা হয় বস্তু, সাবজেক্টটা কি হয় ভাইয়া? এটা সাবজেক্টটা যদি হয় বস্তু, বস্তু, তখন সেক্ষেত্রে পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের 3 নম্বর ফর্ম, টু বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে থাকে। যেমন দ্য রোডস নিড টু বি রিপেয়ার অথবা রিপেয়ারিং, দ্য কার নিডস টু রিপেয়ারিং অথবা নিয়ে, এরকম ভাবে টেক্সট হ্যাজ নিডস টু এডিটিং অথবা টু বি এডিটেড, গ্রামার নিডস টু বি পাবলিশ অথবা পাবলিশিং, এরকম ভাবে। হ্যাঁ, আর ইউজ টু অতীতের অভ্যাস, এটা আমি আগেও বলেছিলাম। যেমন আমি ছোট সকালে ঘুম থেকে উঠতাম আগে, এখন তো হেডম যাতে কচ্ছপ হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠি। তার মানে সকালে উঠতাম, তাম রয়েছে, ততে তাম যদি থাকে ইউজ টু অথবা ইউজ টু ব্যবহার করতে হয়। তো আই ইউজ টু, উঠতাম যেহেতু আছে, গেট আপ অথবা ওয়েক আপ, এরপরে বাকি যখন বসাই দেবেন, এখানে সবগুলো দিয়ে দিবেন। আর এখানে আমি করতে যাচ্ছি এরকম যদি বোঝাচ্ছে, তখন হচ্ছে ইজ গোয়িং, এরপরে হচ্ছে যেমন আমি একটা দোকান খুলতে যাচ্ছি অথবা দোকান চালু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন আ শপ। তারপরে যদি বই প্রকাশ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু পাবলিশ আ নিউ বুক, এরকম ভাবে। হ্যাঁ, এটা একটু ইয়া করবেন। তারপরে হচ্ছে আমাদের সাপোজ টু, কোনো কিছু যখন হচ্ছে আমাদের করার কথা, করার কথা, আসার কথা, যাওয়ার কথা, এর কথা যদি থাকে তখন সাপোজ টু ব্যবহার করতে হয়, এরপরে বেস ফর্ম। ঠিক আছে, আর কথা ছিল যদি হয়, কথা ছিল, বি সাপোজ টু, এটা আছে সি ইউনিটে বাবা, এগুলোর জন্য আমি দেখাচ্ছি সি ইউনিটে, এগুলো সি ইউনিটে আসে, সি ইউনিটে, সি ইউনিটে এটা আসবে। আচ্ছা, এখানে হচ্ছে লাস্ট আর অল্প একটু আলোচনা করে দেই। আর 10 মিনিট সময় দিতে পারবেন? 10 মিনিট মাত্র তো, 10টা 52 বাজে। কালকে 2 দিন, আগামী 2 দিন আবার নেবো না ক্লাস, সমস্যা নেই। কালকে তো নেবো না, কালকে তো হচ্ছে যে পূজা উপলক্ষে একটু বন্ধ থাকে, সমস্যা নাই। কালকে সবাই বলছিল যে, আমাদের অনেকে বলছিল, একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এই যে টু বি ভার্ব, বি ভার্ব এবং হচ্ছে টু হ্যাভ ভার্ব বলে শেষ করে দিচ্ছি।
বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বলেই শেষ করে দিচ্ছি। এরপরে হচ্ছে ট্রান্সলেশন। এরপরে যে যখন ইয়া করবো শুধু প্র্যাকটিস করবো, আমি স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করবো। হ্যাঁ বাবা, আমি এখনো খাই নাই। আচ্ছা, বোঝার চেষ্টা করি। এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা উইল বি শেল বি বিং বিন, এগুলো হচ্ছে আমাদের মেইনলি অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, আবার এগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। কি বলছি? এগুলো অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। যখন এটা অক্সিলারি হিসেবে ব্যবহার হয় তখন ভার্ব হিসেবে যখন হয় আর কি, অক্সিলারি হিসেবে ভার্ব হিসেবে, তখন এরপর হচ্ছে আইএনজি হবে অথবা ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এই দুইটা তো ক্লিয়ার নাকি? আইএনজি হয় কখন? যখন এটা কন্টিনিউয়াস টেন্স হয় অ্যাক্টিভে, আর প্যাসিভ যখন হয় তখন হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম হয়। আই থিঙ্ক এটা ক্লিয়ার। কিন্তু কিন্তু সাথে সাথে এই যে বি ভার্বের পরে 1 নম্বর নাউন হয়, 2 নম্বর অ্যাডজেক্টিভ হয়, 3 নম্বর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে একটা নাউন হতে পারে, অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন হয়, ইনফিনিটিভ হয়, একটা ফ্রেজ হয়। সব কিছু হতে পারে ভাই, সব কিছু এখানে হতে পারে। বুঝতে পারছেন? কি কি হতে পারে বলেন তো? কি কি হতে পারে? কি কি হতে পারে? শুধু অ্যাডজেক্টিভ? শুধু অ্যাডজেক্টিভ হয়? বলেন, শুধু কি অ্যাডজেক্টিভ হয়? শুধু কি অ্যাডজেক্টিভ হয় বলেন তো? অ্যাডজেক্টিভ হয় না। তার মানে এখানে আমাদের অ্যাডজেক্টিভ হয় না, শুধু অ্যাডজেক্টিভ হয় না। আচ্ছা, তাহলে কি কি হয়? অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, তারপর হচ্ছে প্রিপোজিশন হতে পারে, ইনফিনিটিভ এবং ফ্রেজ হতে পারে। এই বছর জিএসটি তে একটা প্রশ্ন এসেছিল, আই এম অনলাইন। এখন প্রশ্ন আসছিল অনলাইনটা কি? বলেন অনলাইনটা কি? অনলাইনটা হচ্ছে অ্যাডভার্ব। অধিকাংশ অ্যাডজেক্টিভ দিয়েছিল খাতা যারা প্রশ্ন সমাধান দিয়েছিল, আমি মনে একমাত্র অ্যাডভার্ব অ্যান্সার দিয়েছি আমি। এটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? কারণ অ্যাডজেক্টিভ যদি হতে হয় তখন হচ্ছে এই যে নাউনটা থাকবে অথবা প্রোনাউনটা থাকবে, সেই প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণটা বর্ণনা করতে হবে। যে না করে পজিশন, প্লেস, এই যে এমপিটি, যদি এমপিটি বর্ণনা করে তখন সেটা হবে অ্যাডভার্ব। তখন সেটা কি হবে ভাইয়া? অ্যাডভার্ব হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এই যে আই এম দেয়ার, এটা এই বিষয়টা আমি পোলাপেন্টে পড়াইছিলাম, তো আমার এখনো মনে আছে। আমি হচ্ছে আহ আমি এটা ইয়া করছিলাম, ওই যে হাবিবুল নুসরাত মিম, ওটা আমাদের পেইড বেঁচে ছিল। তো পেইড বেঁচে ছিল, তো ওই আমাকে বলছিল যে ভাইয়া আপনি যে আমাদের ক্লাসে পড়াইছিলেন ওইখানে বি ভার্বের পরে আই এম দেয়ার দিয়ে, তো এই ওয়ার্ডটা মনে রাখছে, এই ওয়ার্ডটা মনে রাখছিল। তো ওইখানে তো আমি হচ্ছে দেয়ার দিছি, এটা অ্যাডভার্ব দিছি, কিন্তু সকল কোচিং যে এটাতে অ্যাডজেক্টিভ অ্যান্সার করছে। আমারটা কি হবে কিনা আমার এখনো মনে আছে, আমাকে জিজ্ঞেস করছিল। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর দেখেন এ লয়ার, এ লয়ার, এটা হচ্ছে আমাদের নাউন। পেন্সিল নাউন, শর্ট পেন্সিল। আর লং শুধু যদি বলি শর্ট, দেন হচ্ছে দা নাউন, পূর্বে যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করতেছে। ইজ হলো কোথায়, অন দা টেবিল। এই যে দেখেন একটা প্রিপোজিশন হয়েছে, প্রিপোজিশনের পরে কিছু একটা হয়েছে। ইজ, ইজ এর পরে এখানে একটা দেখেন ইনফিনিটিভ হয়েছে। ইজ টেবল একটা ইন ফ্রন্ট অফ একটা ফ্রেজ যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে এই যে বি ভার্ব গুলো রয়েছে, আই রিপিট, এই যে বি ভার্ব গুলো রয়েছে, বি ভার্ব গুলোর ক্ষেত্রে আমাদের বাংলা হয় হয়, হয় অর্থ হয়, হয় বা হলো অর্থ হয়। তো অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যখন বাংলাটা থাকবে তখন এগুলো বাংলাটা উল্লেখ থাকে না, উল্লেখ থাকে না। দেখছেন? বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন সেই ক্ষেত্রে এটা কি হয় না? উল্লেখ থাকে না, উল্লেখ থাকে না। আচ্ছা, এখন আপনারা একটু একটা জাস্ট একটা বাক্য লিখবেন,
একটা বাক্য লিখবেন, সব থেকে কঠিন ব্যাপার হলো, অথবা সব থেকে কঠিন ব্যাপার হলো দিয়ে দিলাম। আচ্ছা, সব থেকে কঠিন ব্যাপার বা বিষয়, ব্যাপার যদি না লিখতে পারেন বিষয় লেখেন। বিষয় হলো, ব্যাপার হলো অথবা বিষয় হলো সিদ্ধান্ত নেওয়া, কাজ করার সিদ্ধান্ত নেওয়া, কাজ করার সিদ্ধান্ত নেওয়া, কাজ অথবা পড়ার সিদ্ধান্ত। আচ্ছা, মোবাইল টিপাচ্ছে। আহ কাজ হলো পড়ার সিদ্ধান্ত নেওয়া, পড়ার সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, জাস্ট এই বাক্যটাই লেখেন। হ্যাঁ, তার মানে দ্য মোস্ট ডিফিকাল্ট, এটা লিখলাম আমরা কি, দ্য মোস্ট ডিফিকাল্ট, ডিফিকাল্ট থিং অথবা টাস্ক। এই যে ডিফিকাল্টের জায়গায় আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, হ্যাঁ, ডিফিকাল্টের জায়গায়। তাহলে সেটা কি, ইজ টু টেক ডিসিশন, ইজ টু টেক ডিসিশন, ডিসিশন। এই তো হয়ে গেল, তাই না? তাই তো। ভয়গুলো হলো কাগজে বাঘ, অথবা ভয়গুলো হলো না দিয়ে কাগজে বাঘগুলো লিখে, ভয়গুলো কাগজে, মানে ভয়ে আপনারা যে ইয়ে পাচ্ছেন সানফ্লাওয়ার নিয়ে, ও এখানে টু টেক, টু রিড অথবা টু টেক ফর রিডিং, এটা লিখতে পারেন, সমস্যা নেই, কাগজে বাঘ। আমি তো সিদ্ধান্ত নেওয়া হিসেবে লিখে ফেলছি। তাহলে ভয়গুলো, দ্য ফিয়ার্স, তাই না, দ্য ফিয়ার্স। আমি ফিয়ার্সটা আমি লিখলাম, এরপরে লিখলাম আর, কাগজে বাঘ ইংরেজি কি, পেপার, পেপার টাইগার, কাগজে বাঘ। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আর বি ভার্ব গুলো যদি হয়, তখন আমাদের এখানে কি হতে পারে, তখন এটা আমাদের এটা কি হয় না, মানে বাংলার মধ্যে কোনো কিছু থাকে না। কিন্তু আমাদের যদি ওয়াজ ওয়্যার থাকে, তখন ছিল, ছিলে, ছিলেন, ছিলাম, লল, এলাম, ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। আমি ছাত্র ছিলাম, তাহলে এটা কি হবে, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, তাই না, আই ওয়াজ আ স্টুডেন্ট। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর জাস্ট একটা বিষয় বলবো, সেটা শেষ করে দিচ্ছি, জাস্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে হ্যাভ। এই হ্যাভ এর পরে মেইনলি হচ্ছে আমাদের নাউন হয়। অ্যাডজেক্টিভটা স্বাভাবিক ভাবে বসবে না, তাহলে বসবে কি, বসবে হচ্ছে নাউন। আর যে নাউনকে ডিসক্রাইব করার জন্য অ্যাডজেক্টিভ বসবে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ নাইস পেন। ঠিক আছে, এরকম ভাবে। এখন জাস্ট এখানে দেখেন, আমার শক্তি আছে, শক্তি আছে এখানে থাকা অর্থে, হ্যাঁ, পসেশন থাকা অর্থে। তো আমার শক্তি আছে, আই হ্যাভ স্ট্রেংথ, আই হ্যাভ স্ট্রেংথ, এটা হবে। এখন আপনারা এটা লেখেন, আমি আমার, আচ্ছা, লেখেন আই এম ডিফিকাল্ট, আই এম ডিফিকাল্ট, আই হ্যাভ, লেখেন আই হ্যাভ ডিফিকাল্টি, অথবা আই হ্যাভ, লেখেন আই হ্যাভ ডিফিকাল্ট ইন স্পিকিং ইংলিশ, এটা লেখেন আই হ্যাভ ডিফিকাল্ট, ডিফিকাল্ট ইন স্পিকিং ইংলিশ। এটা কি হবে, বলেন হবে এটা? হবে না, কেন? রিজন হচ্ছে এই যে টু হ্যাভ ভার্ব রয়েছে, এই টু হ্যাভ ভার্বের পরে বাচ্চারা আমাদের কি হবে, একটা নাউন হবে। এজন্য আমাদের এখানে হবে ডিফিকাল্টি। তার মানে এই হ্যাভ ভার্বটা যখন হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে, এরপর একটা নাউন বসাতে হয়, এরপর একটা নাউন বসাতে হয়। ওকে, তো আপনারা হচ্ছে
আমি অ্যাডভার্ব নিয়ে তো এটা জাস্ট এটা বলে দিচ্ছি, অ্যাডভার্ব সিরিয়াল বসানোর জন্য হচ্ছে আমাদের এমপিটি, প্রথমে মেনার, এটা আমি আগেও বলছিলাম পার্টস অফ স্পিচের ক্লাসের মধ্যে। জাস্ট এটা মাথায় রাখবেন, এমপিটি প্রথমে মেনার, তারপর টাইম, তারপর প্লেস বসাতে হয়। এখন মোটামুটি হচ্ছে আমাদের ট্রান্সলেশন গুলো শেষ। জাস্ট একটা কনসেপ্ট বাকি থাকবে, সেটা হচ্ছে আমরা পড়াবো, সেটা হচ্ছে বড় সেন্টেন্স গুলো যুক্ত করতে বলে, অর্থাৎ সিএম ক্লোজ মার্কার যুক্ত করে কিভাবে বড় বাক্য করা যায়। সেটা হচ্ছে আমি নেক্সট ক্লাস যখন নেব, সোমবারে নেব অথবা মঙ্গলবারে যে নেব, তো নিয়ে সেটা হচ্ছে দেখাবো কিভাবে বড় বাক্যগুলো গঠন করা যায়। তো আর একটা কনসেপ্ট বাকি আছে এখান থেকে হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। এটা আজকে যেহেতু তোমরা আজকে আর নাই বা কম আছো, এটা পজিটিভ ভার্বটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। পজিটিভ ভার্বটা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর প্রিপোজিশনটা তো দেখালাম না, প্রিপোজিশনটা তো জাস্ট একটু এটা এটা একটু দেখাই দেই, বলে দেই। যখন হচ্ছে প্রথমা বিভক্তি থাকে তখন শূন্য হয়, যখন কেড়ে এড়ে তো প্রতি থাকে তখন টু হয়। দেন দ্বারা দিয়ে কর্তৃক, বাই অথবা উইথ, জন্য, ফর, হতে থেকে চেয়ে, ফ্রম অথবা দেন, সম্বন্ধে বা থাকে যখন, তো অব অথবা স্ট্রিপিয়াস, অন্তস্থিত থাকে যখন, তখন হচ্ছে তয়কাত্তে অ্যাট অথবা ইন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন, এই যে আমাদের একটু বোঝার চেষ্টা করি, এই যে প্রিপোজিশন গুলো আছে, এই প্রিপোজিশন গুলো যুক্ত হয় নাউনের শেষ, নাউনের শেষে যুক্ত হয়। যেমন একটা ওয়ার্ড লিখলাম আমি, ক্ষেত্র, মেইন শব্দটা হচ্ছে ক্ষেত্র। এখন এখানে যদি যুক্ত দিই ক্ষেত্রে, নাউন মেইন শব্দটা কি ক্ষেত্র না? ক্ষেত্র। আর এটা শেষে কি যুক্ত হয়েছে ভাইয়া পুরা? একার যুক্ত হয়েছে না? তো একার যদি যুক্ত হয় তাহলে ইংলিশটা বসে যাবে আগে, ইংলিশটা বসে যাবে আগে। বুঝছেন আপুরা ভাইয়ারা আমি এখানে কি বলছি? বাচ্চারা বলো, তোমরা এখানে বুঝছো আমি কি বলছি? আচ্ছা, আমি তাহলে এটা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি আর কন্টিনিউ করব না, তোমাদেরও একটা ক্লান্তি ভাব চলে এসেছে। আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে যাব। তার মানে সহজ ভাবে যদি বলি, আমাদের প্রিপোজিশনটা হচ্ছে নাউনের পরে বসবে, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে